সে। শাহরিন মাসুদের পায়ের কাছে বসে ফুঁপিয়ে কাঁদছে। মাসুদের হাত ধরার চেষ্টা করছে। দৃশ্যটি চোখে পড়া মাত্রই সভ্যতার মন ফুরফুরে তো দূরে, মেজাজ চলন্ত লাভায় রূপ নিল। সে একবার ভাবল নিচে নেমে যাবে, পরে ভাবল সে কেন নামবে? যারা নিচে নামতে অভ্যস্ত তারা নামবে। ছাদে পা রাখতেই সভ্যতা শুনতে পেল মাসুদের বলা বাক্যটি। যা খুশি করো, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট মিস। শাহরিন সভ্যতাকে লক্ষ্য করে বলল। সভ্যতাকে দেখেই কথার টোন পাল্টে গেল। সভ্যতাও জানুক আমাদের সম্পর্ক কত গভীর। সভ্যতা গম্ভীর গলায় ক্রোধ নিয়ে বলল। আমার জানার প্রয়োজন নেই। সভ্যতা খেয়াল করলো দোলনার ওপর মাসুদের ল্যাপটপ পড়ে আছে, তার পাশেই দুটি চায়ের কাপ ও একটি কফি মগ। শাহরিন উঠে এসে সভ্যতার হাত ধরে বলল। তোমাকে সবকিছু আগে থেকে না জানানোর জন্য মাফ করে দাও বোন। সভ্যতা হাত ছাড়িয়ে নিজের রাগত ভাব বজায় রেখে বলল। আমি আপনার নাটকে গলে যাব ভাবলে ভুল ভাবছেন আপু। হ্যাঁ, আমি মনে করেছি আপনারা ছাদে ইটিস পিটিস করার জন্য এসেছেন, কিন্তু এখন মনে পড়ল মাসুদের কিছু কাজ ছিল যেটা তাকে রাতের মধ্যেই শেষ করতে হবে। তার কাজের জন্য খোলামেলা পরিবেশ প্রয়োজন। বাড়ির ভেতরে আপাতত এমন জায়গা না থাকায় সে ছাদে এসেছে, কিন্তু আপনি ওনার পিছু পিছু এসে ঠিক করেননি। একজন মেয়ে এমন নির্লজ্জ ছিচকাদুনো স্বভাবের আত্মসম্মানহীন হওয়া উচিত না। যাই হোক, এই বিশ্রী বিষয়টি নিয়ে আমি কোনো তর্কে যেতে চাচ্ছি না। আগামীকাল সকালে আপনি চলে যাবেন, তাই কান্নাকাটি করে প্রেম ভিক্ষা না চেয়ে গিয়ে ঘুমান। আর হ্যাঁ, কথা বলার সময় 2-3টা বাজে শব্দ ব্যবহার করেছি, কিন্তু তার জন্য আমি মোটেও দুঃখিত নই। ইউ ক্যান গো নাও। গুড নাইট। শাহরিন থমথমে চেহারায় চলে যেতেই মাসুদ হেসে ফেলল। সভ্যতা উত্তর কোণের দিকে দাঁড়ায়। মাসুদ চেঁচিয়ে বলে। সভ্যতা, ও পাশে ভীষণ মশা, আপনি চাইলে আমার পাশে এসে দাঁড়াতে পারেন। সভ্যতা রগড়ায় কণ্ঠে বলল। এত খুশি হওয়ার প্রয়োজন নেই মিস্টার হ্যান্ডসাম। আপনাকে আমি বিশ্বাস করি, এটা ভাবারও কোনো কারণ নেই। আমি শুধু আমার বাড়িতে নিরপরাধ কারোর আবার বদনাম হোক সেটা চাইনি, তাই ব্যাপারটা হ্যান্ডেল করলাম। এই সাহায্যের খাতিরে আপনি আমাকে বিরক্ত না করলে খুশি হব। মাসুদ সভ্যতাকে টেনে পূর্ব কোণে নিয়ে আসলো, হালকা হেসে বলল। তোমাকে বিরক্ত না করলে আমি নিজে বিরক্ত বোধ করব, তাই এই অনুরোধ রাখতে পারছি না। তবে তোমার বুদ্ধিমত্তা দেখে নিজেকে ভাগ্যবান মনে করছি। এমন একটা বউ পেলে আর কি লাগে। সভ্যতা শুকনো ঢোক গিলে বলল। আর কে কে ছিল এখানে? 3টা কাপ কেন? আঙ্কেল আন্টি আর আমি কথা বলছিলাম। আমাদের কথা শেষ হওয়ার 5 মিনিট পর শাহরিন আসে। তুমি আসার একটু আগে এসেছে। কি নিয়ে কথা বলছিলেন আব্বু আম্মুর সাথে? অনেক কিছু নিয়ে কথা হয়েছে, তোমাকে নিয়ে তেমন কথা হয়নি, তাই নিশ্চিন্তে থাকো। আমি তাদের বলিনি তুমি আজ আমাকে ঠিক কী প্রকারে বাজারে হেনস্থা করতে চেয়েছিলে। সভ্যতা কঠিন সুরে বলল। কিন্তু আপনি আমার সেই পরিকল্পনায় পানি ঢেলে আমাকে বোকা বানিয়ে সবার সামনে অপদস্থ করেছেন। বলতে বলতে সভ্যতা শিউরে উঠল শীতে। বৃষ্টির কারণে এখন একটু ঠান্ডা নেমেছে। সভ্যতার পরনে ঢোলা 3 পিস, এভাবে বেশিক্ষণ থাকলে নির্ঘাত ঠান্ডা লাগিয়ে বসবে। তাই সেটা ভেবে মাসুদ নিজের শার্টটি খুলে সভ্যতার গায়ে জড়িয়ে দিল। কিন্তু সভ্যতা বিষয়টি টের পেতেই ছটফট করে উঠল। সে মাসুদের শার্ট নেবে না। একজন পুরুষের শার্ট সে এভাবে নিজের গায়ে জড়াবে না। শার্ট খুলে ফেরত দিতে চাইলে মাসুদ ধমক দিয়ে বলল। একদম নড়বে না, চুপচাপ দাঁড়িয়ে থাকো। এই ঠান্ডায় এমন ফিনফিনে 3 পিস পরে এত রাতে এখানে কি করছো? অসুস্থ হবার শখ জেগেছে নাকি? ধমক শুনে সভ্যতা নরম হলো, মিনমিনে কণ্ঠে বলল। যদি শখ জেগেও থাকে তবে আপনার কি? মাসুদ শার্ট ঠিকভাবে টেনে সভ্যতাকে ঢেকে দিয়ে বলল। আমারই তো সব। তুমি বলেছিলে আমাকে বিয়ে না করার আরও একটি কারণ আছে, সেটা কি? আপনার জন্য প্রথম কারণটাই যথেষ্ট। শত নারীর ক্রাশ, এমন পুরুষকে আমি বিয়ে করব না। আমি এমন একটা সভ্য ভদ্র হাদা ছেলেকে বিয়ে করতে চাই যাকে মেয়েরা পাত্তা দেয় না, যার আগে পিছে আমি ছাড়া আর কেউ থাকবে না। সভ্যতা ছাদ থেকে নেমে যেতে যেতে বলল। সকাল থেকে নম্রতার মন খারাপ, মনমরা হয়ে রান্নাঘরে ঢুকে বসে আছে। তার
তার সকল মনোযোগ রান্নায়, যেন পৃথিবীতে রান্না ছাড়া আর কিছু নেই। পেঁয়াজ কাটার অছিলায় অনবরত চোখের জল ফেলছে। সভ্যতা পিছনে হাত বেঁধে ঘুরে ঘুরে দেখছে রান্নাঘর। নম্রতা নড়ে চড়ে তরকারিতে নুন দিল। সভ্যতা নিঃশব্দে পাশে বসে দাঁড়িয়ে প্রশ্ন করলো, তোর বর তো দিব্যি খোলা হাওয়ায় প্রাণ ভরে শ্বাস নিচ্ছে, তাহলে মরা কান্না কার জন্য? আমরা বেঁচে আছি তা সহ্য হচ্ছে না? নম্রতার হাত কেঁপে উঠল, গরম খুন্তি লাগে বাম হাতে। সভ্যতা এগিয়ে এসে কাপড় দিয়ে খুন্তি ধরে সেটা পাশে রেখে বলল, মাহিন ভাইয়ের মতো ভালো কোনো ছেলের সাথে বিয়ে ঠিক হলে আমি নাচতে নাচতে শ্বশুরবাড়ি চলে যেতাম। তোর মতো রান্নাঘরে বসে চোখের পানি ফেলতাম না। তোর কি কোনো কমন সেন্স নেই? আমার কথা একবার ভাব, দেখবি সব দুঃখ খুঁজে গেছে। আমি বলছি তুই ইমাজিন কর, যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তার চরিত্র সম্পর্কে কোনো পরিপূর্ণ সত্য তথ্য জানা নেই। মেয়েরা তাকে দেখলেই জড়িয়ে ধরতে চায়, বিয়ে করার জন্য মরিয়া হয়ে ওঠে। বিদেশে থেকে এসেছে, সেখানে সুন্দরী মেয়েদের দেখে চোখের চরিত্রের 12টা তো বেজেছেই। সত্য না জানা অবধি আমার ধারণা 12টা নয়, 3 বারং 36টা বেজেছে। 48 বাজানোর জন্য দেশে ফিরেছে এবং দেশে ফিরেই সে তার কাজে লেগে পড়েছে। ভাবতে পারছিস কেমন ফিল হচ্ছে? আমার হবু বর, যাকে আমি 2-3 দিন পর বিয়ে করব, তার চরিত্রের কি দশা! যেই আমি কল্পনায় দেখি আমার বরকে যে টাচ করতে তার হাত কেটে ফেলবো, সেই আমার বর একটা প্লে বয়। যেখানে যায় সেখানেই মেয়েদের নিজের হ্যান্ডসাম লুক দিয়ে বশ করে ফেলে। কতজনের হাত কাটবো আমি? তাই ঠিক করেছি মেয়েদের হাত নয়, এই ব্যাটার মেন মেশিনটাই কেটে ফেলবো। ঠিক বললাম না বল? নম্রতা হত বিহবল চোখে চায়, বিষম খায় সভ্যতার বলা বাক্য শুনে। এমন সময় দরজার মুখ থেকে মাসুদ সন্দিহান গলায় প্রশ্ন করে, আমার মেইন জিনিস কাটার চিন্তা করার আগে আমার পারমিশন নেওয়া উচিত বলে মনে হয় না তোমার? নম্রতা বিভ্রান্ত দৃষ্টি মেলে দ্রুত থালা বাসন গোছানোয় ব্যস্ত হয়ে পড়ে। ওদিকে সভ্যতা তাকের উপর বসে পা দুলিয়ে বলল, আমি কারোর পারমিশন নিয়ে কাজ করতে অভ্যস্ত নই, যখন যা মন চায় তাই করি। ওয়েলকাম সবার পছন্দের হবু জামাই। আসুন, ফ্রিজ থেকে ডিম বের করে আমাকে একটা ডাবল আন্ডার অমলেট বানিয়ে দিন। রাতে জানেন তো, আমার বর হতে গেলে কিন্তু রাতে জানতে হবে। মাসুদ ফ্রিজ খুলতেই নম্রতা বলল, আমি একটু দেখে আসি আম্মু কি করছে। গ্যাসের চুলা 2 মিনিট পর অফ করে দিস। আপু, এই আপু দাঁড়া, আমার কথা শেষ হয়নি তো। নম্রতা দৌড়ে বেরিয়ে গেল। মাসুদ ডিম নিয়ে এগিয়ে আসে, সভ্যতার সামনে দাঁড়িয়ে সভ্যতার দুপাশে হাত রেখে বলল, খুব সাহস, তাই না? মেইন জিনিস কাটার মতো সাহস পেলে কোথা থেকে? সভ্যতা চোখ মুখ কুঁচকে বলল, সিনেমা পেয়েছেন কি ভেবেছেন? এমন করলে আমি নায়িকাদের মতো ভয়ে লজ্জায় কাঁপাকাঁপি শুরু করব? ওসব আমার দ্বারা হবে না। কাঁপাকাঁপি সিস্টেম ইনস্টল করা নেই আমার সভ্য জীবনে। যদি বিয়ে হয় আর আপনি উল্টোপাল্টা কিছু করেন, তাহলে যা বলেছি সেটাই করব। মাসুদ বিস্ময় নিয়ে বলল, সিরিয়াসলি সভ্যতা? আমি তোমাকে বাচ্চা ভেবেছিলাম, কিন্তু তুমি দেখছি। সভ্যতা ডিম ভেঙে বাটিতে রেখে বলল, কে বাচ্চা? এই মাসের 18 পড়বে। কে বাচ্চা? এই মাসে 18 পড়বে বয়স। আমাদের দাদির যখন 18 বছর, তখন বড় চাচা বয়স 2। সেই তুলনায় পিছিয়ে আছি আমি। মাসুদ চাপা স্বরে বলল, সমস্যা নেই, 21 হওয়ার আগেই 1 বছরের বাচ্চা ধরিয়ে দেব কোলে। সে তো এমনিতেও আসবে, আপনার বলা লাগবে না। মাসুদ আশাহত কণ্ঠে বলল, আমি না বললে কিভাবে আসবে? সভ্যতা নিরীহ ভাবে নিয়ে বলল, আশ্চর্য, আপুদের বিয়ে হচ্ছে, তাদের বিয়ে আশ্চর্য, আপুদের বিয়ে হচ্ছে, বেবি হবে না তাদের? আমার বিয়ে তো আরো 2-3 বছর পর হবে। আপুর বাচ্চা না হলে আর কার বাচ্চা আসবে? কে থাকবে আমার কোলে? সভ্যতা নিরীহ ভাব নিয়ে বলল। মাসুদ সন্দিহান গলায় বলল, আচ্ছা, তুমি এতক্ষণ কি কাটার কথা বলছিলে? গলা, হাত পা না কেটে একেবারে গলা কেটে দেব। ব্যাস, ঝামেলা শেষ। কেন, আপনি কি ভেবেছেন? মাসুদ খুব খুব করে কেসে উঠল। সভ্যতা সন্দিগ্ধ চোখে তাকালো। নম্রতা ফিরে আসতেই সভ্যতা জিজ্ঞেস করে, আপু বলতো তখন কি কাটার কথা বলেছি?
সভ্যতার প্রশ্নে নম্রতার পা পিছলে উল্টে পড়ার উপক্রম হলো। লজ্জায় আবারও চোখ মুখ লাল হয়ে উঠল। সভ্যতা নম্রতার কাছে এসে দাঁড়ায়। মাসুদ ততক্ষণে ডিমের অমলেট বানানোর জন্য পেঁয়াজ কাটতে শুরু করেছে। দ্রুত সভ্যতার কানে টানে বলল, ফাজিল মেয়ে, কোথায় কি বলতে হয় এখনো শিখিসনি? হ্যাঁ, মাসুদের সামনে দাঁড়িয়ে এখনো উল্টাপাল্টা কথা বলে চলেছিস। উল্টোপাল্টা কি বললাম? মেইন জিনিস। নম্রতা ইশারায় বলল। নম্রতার ইশারা দেখে সভ্যতা লাফিয়ে দুকদম পেছনের দিকে সরে গেল। চেঁচিয়ে বলল, আস্তাগফিরুল্লাহ আপু, এসব কি বলছিস? তাহলে মাসুদও এটা ভেবেছে তাই কাঁদছিল? ছি ছি, নষ্ট হয়ে গেছিস তোরা। তোদের মাথার মধ্যে এসব করে আজ থেকে আমার ধারে কাছে ঘেসবি না। তোদের জন্য আমি পেকে যাব। ছি, এখনো সময় আছে, ভালো হয়ে যা। না, আমার রান্নাঘরে ঢোকাই ভুল হয়েছে, আসা উচিত হয়নি। সভ্যতা দ্রুত রান্নাঘর থেকে বেরিয়ে গেল। মাসুদ ফ্রাই প্যানে ডিম ঢেলে নম্রতার দিকে তাকালো। নম্রতা হতভম্ব আহম্মক বনে মাসুদের দিকে তাকিয়ে আছে। মাসুদ নম্রতার বোকা মনে যাওয়ায় ব্যথিত। সে নিজেও ভুক্তভোগী, তাই হাসার চেষ্টা করে বলল, বাদ দাও, আমরাই ভুল বুঝেছি। নম্রতা কাজে মনোযোগ দিয়ে বলল, আমি ভাবতে পারছি না এমন কিছু চিন্তা করেছি আমি। তাই তো বলি, পিহু এত বড় হলো কবে? ও সরল মনেই কথাগুলো বলল, অথচ আমরা কি না কি মনে করলাম। মাসুদ স্বল্প স্বরে আওড়ায়, জি না, তোমার বোন যা বলেছে আমরাও সেটাই ভেবেছি, কিন্তু এটা জোর দিয়ে বলার উপায় নেই। তোমার শিয়ানা বোনের মাথা ভর্তি প্ল্যান বি। এত চালাক একটা মেয়ে যে কাউকে তুড়িতে বোকা বানাতে পারে। গতকালের শোধ নিল এভাবে লজ্জায় ফেলে। অমলেট নিয়ে সভ্যতার ঘরে আসে মাসুদ। বিছানার ওপর প্লেট রেখে সে ফিরে যাচ্ছিল। এমন সময় সভ্যতা ওয়াশরুম থেকে বের হলো। অলস ভঙ্গিতে ছোট ছোট পা ফেলে বিছানা অবধি এসে বলল। মাসুদ চলে যেতেই লাগলে সভ্যতা কঠিন গলায় বলল, আপুর কান্না থেমেছে? হুম। আমি কিন্তু ওটাই মিন করেছি যেটা আপনারা ভেবেছেন। তাই আমাকে বিয়ে করার আগে ভালো করে চিন্তা করুন, ভেবে দেখুন রিস্ক নিতে চান কিনা। আমি মেয়েটা কিন্তু সুবিধার না। মাসুদ সমানভাবে বলল, আমি ছেলেটাও সুবিধার না মিস, একবার বউ হয়ে এসো, বুঝতে পারবে। দেখলেন তো, আপনি নিজেই স্বীকার করলেন আপনি সুবিধার না। এমন অসুবিধাজনক মানুষকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না, অসম্ভব। লিস্টের 2 নাম্বার পয়েন্ট কেটে নিলাম, বাকি থাকলো 8 পয়েন্ট। কম করে হলেও 3টা পয়েন্ট থাকা উচিত। টোটাল 3 পয়েন্ট না পেলে আপনি আপনার পথে আর আমি আমার। মাসুদ সরল দৃষ্টিপাত নিক্ষেপ করে সভ্যতার পানে। সভ্যতা টেবিলের ওপর ইশারা করে। সেখানে ছোট্ট একটি আংটির বক্স পড়ে আছে। সভ্যতা মাসুদের দেওয়া আংটি খুলে সযত্নে গুছিয়ে রেখেছে ফেরত দেবে বলে। মাসুদ একজনের বক্সটির দিকে তাকিয়ে এমন ভাব নিয়ে ঘর থেকে বের হয় সে অন্ধ বোবা বধির। সভ্যতার কথা শুনেও শোনেনি। সভ্যতা হতাশ হলো। বুঝতে পারলো মাসুদ এই আংটি ফেরত নেবে না, তাই উঠে আংটির বক্সটি পুনরায় আলমারিতে তুলে রাখলো। আজ নম্রতার গায়ে হলুদ। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন। সকলের দেখভাল করতে বাবাকে সাহায্য করছে মাসুদ, অনিক ও নিলয়। মেয়েরা ব্যস্ত নিয়মকানুন নিয়ে। সভ্যতা সবকিছুর ভিডিও করছে। নম্রতার আজ আবারও দুঃখ লাগছে, কিছু ভালো লাগছে না। আগামীকাল বিয়ে করে চলে যাবে সে। এই বাড়ি, ওর পিহু, আব্বু আম্মু সবাইকে রেখে কিভাবে যাবে? ওদের ছেড়ে কিভাবে থাকবে? সভ্যতা ক্যামেরা নিয়ে সামনে এসে তাড়া দিয়ে বলল, এই আপু, আমার শাড়িটা ঠিক করে দে। যারা আপু, তুমি ছবি তোলো। ভাবটা এমন, আমার গায়ে হলুদ আর আপু শাড়ি ঠিক করে দিচ্ছে। যারা ক্যামেরা নিয়ে বলল, আসলেই তেমন লাগছে। কুহুর সাথে তোমারও বিয়ে দিদি, কি বলো? একদম না। যারা ছবি তোলার ফাঁকে বলল, তারপর আমাদের মাসুদের সঙ্গে তোমার প্রেম কেমন চলছে? পাগল নাকি আমি যে ওনার সাথে প্রেম করব? কেন, আমাদের ভাই খারাপ কিসের? ইন্টেলিজেন্ট, হট, হ্যান্ডসাম, ক্যাপেবল, ম্যানেজেবল ব্যাচেলার। তাহলে সমস্যা কি? তুমি ওকে বড্ড অবহেলা করো। জানো ওর জন্য কত মেয়ে পাগল? সেটাই তো বলতে চাচ্ছি।
আমি সুস্থ মানুষ, পাগল নই। প্রেম করতে হলে একটু একটু পাগল হতে হয়। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ প্রেম নামক ভয়াবহ কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার কথা ভাবতে পারে না। যারা হেসে ফেলল, উপস্থিত সবাই হেসে উঠল। মা এসে বললেন, হঠাৎ কি নিয়ে এত হাসাহাসি হচ্ছে? নোরা আপু বলল, যারা বলল, হ্যাঁ আন্টি, তোমার মেয়ের জন্য ওই কথাটাই একদম পারফেক্ট। মা বুঝতে না পেরে বললেন। কোন কথা? যারা হাসতে হাসতে ঢলে পড়ে বলল, ছোট মরিচের ঝাল বেশি। সভ্যতা চেহারের কঠিন ভাব এনে বলল, ইনসাল্ট করছো তো? করো করো। তোমরা হয়তো এই প্রবাদটা ভুলে গেছো। সভ্যতার সামনে হাত গুজে দাম্ভিকতার সঙ্গে ভাব নিয়ে বলল, মাকে শীত যায় না। আমারও দিন আসবে, এই অপমানের শোধ তুলবো না ভেবেছো? এমন ঝাল লাগাবো যে বরের মিষ্টি ছাড়া সেই ঝাল কমাতে পারবা না। বলেই দৌড় দিল সভ্যতা। যারা বলল, আন্টি দেখলে তো তোমার মেয়ে দিন দিন কি হচ্ছে, বড় বোনকে কি বলে গেল? সভ্যতা দূর থেকে চেঁচালো, দেখেছো তো কি হয়েছে? শুধু কি আম্মু দেখেছে? সবাই দেখেছে। যে কাউকে জিজ্ঞেস করো, দেখবে সবাই বলবে আমি যা বলেছি সেটা ঠিক। তুমি যদি চাও আমি তার নামও বলতে পারি, বলবো নাকি? যারা চেঁচালো। আন্টি প্লিজ ওকে চুপ করতে বলো। মা ধমকালো, মামুনি, এবার সব দুষ্টুমি বন্ধ। আয়, আপুকে হলুদ লাগাবো আমরা। যারাদের আর বিরক্ত করবি না। সভ্যতা চোখ মুখ কুঁচকে বলল, আমি কোথায় বিরক্ত করছি? অদ্ভুত, সবাই শুধু আমার দোষী দেখতে পাচ্ছে আজকাল। হঠাৎ পেছন থেকে একটি পুরুষালী হাত এসে গাল ছুঁয়ে গেল। হাতে থাকা হলুদ লেপ্টে গেল ডান গালে। সভ্যতা চেঁচিয়ে উঠল, আপনি চিটিং করেছেন, আমি আপনাকে ছাড়বো না মাসুদ। নোরার হাতে থাকা এক্সট্রা হলুদের বাটি থেকে 2 হাত ভর্তি করে হলুদ নিয়ে মাসুদের পেছনে ছুটে গেল সভ্যতা। কথা ছিল আপুর গায়ে হলুদ লাগার পর যে প্রথম হলুদ লাগাতে পারবে তার কথা শোনা হবে। আপনি রুলস ব্রেক করেছেন। মাসুদ একগুঁয়ে স্বরে বলল, একদম না, আন্টি কুহুর গালে হলুদ ছোঁয়ানোর পরই লাগিয়েছি। আমার কাছে প্রুফ আছে। ওকে, দেখান কি প্রুফ আছে, আমিও দেখতে চাই। মাসুদ পকেট থেকে ফোন বের করে ফোনে দৃষ্টি নিবদ্ধ রেখে এগিয়ে আসছে। দাঁড়িয়ে সভ্যতা রাগান্বিত ভাব বজায় রেখে দাঁড়িয়ে আছে। মাসুদ কাছে এসে ফোন এগিয়ে দিয়ে বলল, এই দেখো। সভ্যতা প্রমাণ না দেখে আচমকা মাসুদের সমগ্র মুখে হলুদ মাখিয়ে দিল। মাসুদ হতভম্ব হয়ে যায়। সভ্যতা খিলখিল করে হেসে ওঠে, যেটা দেখে মাসুদ মুচকি হেসে বলল, ওকে, তুমি জিতেছ। আমি নিজের হার স্বীকার করছি। এবার বলো আমাকে কি করতে হবে? আমি চাই না আমার আপু অতিরিক্ত কাঁদুক। বিয়ের পর বিদায়ের সময় সব মেয়েরাই একবার ভরপুর কেঁদে নেয়। ওই কান্না বাদে আগামীকাল সন্ধ্যা অবধি ওর ঠোঁটে যেন হাসি লেপ্টে থাকে। সবাইকে নিয়ে পরিবেশটা এমন বানিয়ে রাখুন যাতে কুহু দুঃখ না পাওয়ার সময় না পায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। এর বিনিময়ে আমি কি পাবো? ছোটখাটো কাজ ফ্রিতে করে দেওয়া যায়, কিন্তু এই কাজটি সহজ নয়। আমি এই কাজের বদলে আপনাকে 2 পয়েন্ট দেব। মাসুদ কর্নিশের ভাব নিয়ে মাথা ঝুঁকিয়ে বুকে হাত রেখে বলল, যথা আজ্ঞা শাহজাদি। পরে যেন পয়েন্ট দিতে ভুলে না যান, তাই কথাগুলো রেকর্ড করে নিলাম। আসছি। সভ্যতা কপট রাগ দেখিয়ে বলল, রেকর্ডের জন্য 1 পয়েন্ট কেটে নেওয়া উচিত। প্রমাণ আছে। কাটাকাটি চ্যাপ্টার বাদ। বিয়ের সব নিয়ম শেষ হওয়ার পর থেকে এক নাগারে কাঁদছে নম্রতা। আব্বু আম্মুও কাঁদছে। সভ্যতা হাই তুলে বলল, যাচ্ছিস তো 15 মিনিটের দূরত্বে, এত কান্নার কি আছে? সকাল বিকাল আমাদের দেখতে পাবি। এভাবে শ্বাসকষ্টের রোগীদের মতো তো আমার কাঁদা উচিত। আমাকে যেখানে পাঠানোর প্ল্যান করেছিস সেখানে পৌঁছাতে 7 থেকে 8 ঘন্টা লাগে। ব্যাটা যদি তার সিদ্ধান্তে অটল থেকে বিদেশে দৌড় দেয়, প্লাস আমাকেও সাথে নিয়ে যায়, তাহলে তো আর কথাই নেই। বছরেও সামনাসামনি দেখতে পারবি না। তাই মুড খারাপ না করে দ্রুত বিদায় হ, আব্বুর প্রেশার বাড়ছে। নম্রতা সভ্যতাকে জড়িয়ে ধরে কাঁদছে। তুই আম্মুর সব কথা শুনবি পিহু? খাওয়ায় অনিয়ম করবি না, নিজের যত্ন নিবি, আমার জন্য
মন খারাপ করবি না। সভ্যতা রাগত স্বরে বলল। তোর জন্য মন খারাপ করব কেন? আমার মনে এরা তো দুর্দিন এসে পড়েনি। মাহিন ভাই এই পাগলটাকে নিয়ে বিদায় হচ্ছে না কেন? মাহিন কাছে আসতেই স্বল্প স্বরে বলল। আসর টাসর করার প্ল্যান নেই নাকি? দ্রুত এটাকে নিয়ে যাও, এই মাসে যেন এ বাড়ির সামনে না আসে। নিজের মানুষ নিয়ে দ্রুত বাড়ি ছাড়ো। চারপাশের এত কান্না আমার সহ্য হচ্ছে না। মাহিন সভ্যতার মাথায় টোকা দিয়ে বলল। তুই যাবি না সাথে? আমি কেন যাব? আমি যাব না, ও একা যাক। আচ্ছা আহসান ভাই কোথায়? ওনার সাথে কথা আছে। কি মনে করেছে জুতো পেয়েছে বলে আমার টাকা মেরে দেবে? প্রয়োজনের টাকা আমি ওনার কাছ থেকে নেব, তাও 30,000। 20,000-এর অফার এক্সপায়ার্ড হয়ে গেছে। সভ্যতা নম্রতাকে ছেড়ে আরশানকে খুঁজতে চলে যায়। নম্রতা কাঁদতে কাঁদতে বলল। ও রাতে ভীষণ কাঁদবে মাহিন। আমি থাকবো না, ওকে সামলাবে কে? মাসুদ তো ওর সব স্বভাব অভ্যেস সম্পর্কে জানে না। জানে না, জেনে নেবে। এবার ওদের বিষয়গুলো ওদের বুঝে নিতে দাও। তাছাড়া মাসুদ ওকে ঠিক সামলাতে পারবে, তাই চিন্তা করো না। সভ্যতা আরশানের কাছ থেকে 25,000 টাকা নিয়ে শান্ত হলো। এতটা সময় মাসুদকে দেখা যায়নি। জানা গেল সে সবার খাওয়ার দিকটা দেখছে। রাত বাড়ছে, তাই নম্রতাদের বিদায় জানাতে হবে। নম্রতা যাওয়ার সময়ও হেঁচকি তুলে কাঁদছিল। সভ্যতা পাথরের মতো দাঁড়িয়েছিল, চেহারায় বিরক্তি ভাব। বাবার বুকে ব্যথা শুরু হতেই সভ্যতা তাড়া দিল। মাহিন্দের গাড়ি দৃষ্টির আড়াল হতেই সভ্যতা বাড়ি ঢুকে বাবাকে ঔষধ দিয়ে বলল। যাচ্ছে তো মোড়ের মাথায়, ওকে নিয়ে এত চিন্তা করার কি আছে? এসব চিন্তা আমার জন্য বাঁচিয়ে রাখো, মানসিক প্রস্তুতি নিয়ে রাখো। 2-3 বছর পর আমাকে কিভাবে বিদায় করবে। এমন অবস্থা দেখলে আমি কিন্তু শ্বশুরবাড়ি যাব না আব্বু। বিয়ের আগে কথা বলে নিতে হবে সে ঘর জামাই থাকবে কিনা। মাসুদ মাকে নিয়ে ঘরে ঢুকতে ঢুকতে বলল। আমার এটা নিয়ে চিন্তা করতে হবে না সভ্যতা। আমি এখানে থাকতে পারলে তো ভালো, আর না পারলে আব্বু আম্মুকে আমাদের কাছে নিয়ে যাব। একদম না, পরে লোকে বলবে আমার আব্বু আম্মু আমার শ্বশুরবাড়িতে থাকে। বেখেয়ালি সভ্যতা এবার নিজের শব্দ প্রয়োগে খেয়াল করলো। মুহূর্তেই পাল্টে গেল কথার সুর। 1 মিনিট, আমাদের কাছে মানে? আপনি কে? আপনার 2 পয়েন্ট আমি এখনো দেইনি। 3 পয়েন্টের বদলে ঘোড়ার ডিম নিয়ে এত জল্পনা কল্পনা করে লাভ নেই। আমি আপনাকে বিয়ে করতে সম্মতি দেব না, বুঝেছেন? মা বললেন। পিহু, সবসময় ওর সঙ্গে এমন বাজে ব্যবহার করিস কেন? মাসুদ, বাবা, ওরা কত দূর পৌঁছলো, কিছু বলেছে? কত করে বললাম আজ রাতটা অন্তত থেকে যেতে, তারপরও শুনলো না। নিলয়কে একবার ফোন করে দেখতো ওদের পৌঁছতে কত সময় লাগবে, কোনো সমস্যা হচ্ছে কিনা। কাজ আছে আন্টি, ওদের কালকের মধ্যেই পৌঁছাতে হবে। তাছাড়া বাইকে যাচ্ছে, সমস্যা হবে না। ওদের নিয়ে আপনারা এত চিন্তা করবেন না। আমি বাইরের সব কিছু গুছিয়ে নিয়েছি, তাই আপনারা এবার গিয়ে একটু ঘুমিয়ে নিন। সারাদিন অনেক ধকল গেছে, নিজেদের শরীরের দিকেও তো খেয়াল রাখতে হবে। সভ্যতা সায় দিল। হ্যাঁ আম্মু, তোমরা গিয়ে ঘুমাও। কাল পরশুর মধ্যে তো আপুরা আবার আসবে। এখন কান্নাকাটি করে না ঘুমিয়ে দুর্বল হয়ে পড়লে ওদের যত্ন করবে কে? আমি কিন্তু কিচ্ছু করতে পারবো না। তোমার বড় মেয়ে আমাকে কোনো কাজ শিখতে দেয়নি, তাই তোমাদের এসব করতে হবে। মা বাবা উঠে পড়লেন। যেতে যেতে শুনলেন সভ্যতা মাসুদকে বলছে। সবাই চলে যাচ্ছে, আপনি যাবেন কখন? আর আপনার বাইক কই? নিলয় নিয়ে গেছে। বাইক ছাড়া আমি এত রাতে কি করে যাব? আপনি ইচ্ছে করে বাইক দিয়েছেন যাতে এখন যেতে না হয়, তাই না? আশ্চর্য, তুমি এত বুদ্ধি রাখো কোথায় একটু বলবা? সব বুঝে ফেলো কি করে? আপনার মতো ধান্দাবাজ মানুষ এসব খুব ভালো পারে। সেদিন রিংটাও এভাবেই নিয়েছিলেন। অসহ্যকর মানুষ একটা। এত কিছু জানো, অথচ আমার চরিত্র সম্পর্কে জানো না। এই না জানার ভান কতদিন ধরে চলবে সভ্যতা? তোমার মনে হয় না এবার এই অজুহাত বদলানো উচিত? আমার সম্পর্কে যতবার কথা উঠেছে ততবার তুমি চরিত্রহীন শব্দটি এমনভাবে বর্ণনা করেছো যে তুমি বিয়ে না করলে ভবিষ্যতে এসব কথার কারণেই আমার বউ পাওয়া দুষ্কর হয়ে যাবে। তখন আমার বিয়ে না হওয়ার দায় কে নেবে? তাহলে চলে যান, চলে গেলেই এই সব বলা বন্ধ হয়ে যাবে। দেখি সরুন, আমাকে ঘরে যেতে হবে, রেস্ট নিতে হবে। উফ,
এত কাজ করে ক্লান্ত হয়ে গেছি। সভ্যতা নিচের ঘরে চলে গেল। অনেকটা চলে গেলে মাসুদ বাড়ির গেট দরজা বন্ধ করে সোজা ছাদে চলে আসে। ছাদের এক কোণায় অন্ধকারে বসে আছে সভ্যতা। থেকে থেকে ফুপিয়ে উঠে কাঁদছে। সারাদিন মেয়েটা নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করেছে, সবাইকে কাঁদতে মানা করেছে, ধমকেছে, চেঁচিয়ে বাড়ি মাথায় তুলেছে, নম্রতাকেও এটা সেটা বলে বিদায় করেছে। কিন্তু নিজের চেহারার ওপর, চোখের পানির ওপর কত সময় নিয়ন্ত্রণ রাখবে? তখন ঘরে যাওয়ার সময় আন্টি সভ্যতার দিকে যেভাবে তাকাচ্ছিলেন, সেটা দেখেই মাসুদ বুঝেছিল সভ্যতা সবার সামনে কাঁদবে না। এভাবে কান্না চেপে রেখে তাদের মেয়ে যেন অতিরিক্ত কষ্ট না পায়, তাই তারা দ্রুত ঘরে চলে যান। মাসুদ পাশে এসে দাঁড়াতেই সভ্যতা চোখ মুখ মুছে বলল, আপনি এখানে কি করছেন? আমার পয়েন্ট নিতে এলাম। বলেই সভ্যতার পাশে বসে পড়ল সে। পকেট থেকে সভ্যতার পছন্দের চকলেট বের করে সেটা সভ্যতার দিকে এগিয়ে দিয়ে বলল, কান্না থামালে কেন? কাঁদো, মন হালকা হবে। সভ্যতা নাক টেনে বলল, আমি কেন কাঁদবো? কাঁদছি না আমি। তুমি জানো সভ্যতা, তুমি পৃথিবীর সব থেকে সুন্দর এবং চমৎকার মনের মেয়ে। আমাদের বিয়ে না হলেও আমি তোমাকে ততটাই পছন্দ করব যতটা এখন করি। তবে চেষ্টা করব যেন বিয়েটা হয়, তোমাকে হারাতে না হয়। এই শক্ত মনের একরোখা জেদি পরোপকারী ব্রিলিয়েন্ট মেয়েটা যেন আমার হয়। আমার বাচ্চাগুলো যেন তাদের মায়ের মতো হয়। সভ্যতা ওড়নায় নাক মুছে বলল। বিরক্ত করবেন না, যান এখান থেকে। মাসুদ নিজের সঙ্গে আনা একটি ডায়েরি বের করলো। নম্রতার গহনা সভ্যতার আলমারিতে ছিল। আন্টির কথায় গহনার বাক্স আনতে গিয়ে মাসুদ জামা কাপড়ের নিচে ডায়েরিটা পেয়েছে। এই ডায়েরিতে সভ্যতা অনেক কিছু লিখে রেখেছে, যা পড়ে ভীষণ অবাক হয়েছে সে। সভ্যতা চকোলেটের প্যাকেট খুলে এক টুকরো চকোলেট মুখে পুরে মাসুদের দিকে তাকালো। মাসুদের হাতে নিজের ডায়েরি দেখে মুহূর্তেই চমকে উঠল। ভয়ে আতঙ্কে মৃদু চিৎকার করে বলল, আপনি এটা কোথায় পেলেন? সভ্যতার ডায়েরি দুপুরে পেয়েছিল মাসুদ। কয়েকটা লাইন বাদে সে বাকিটা পড়ার সুযোগ পায়নি বলে রেখে দিয়েছিল। সভ্যতা যেদিন যা করে সেটা 2-4 লাইনের মধ্যে স্বল্প শব্দে লিখে রাখে। প্রথম দিকের শব্দগুলো মা বাবাকে নিয়ে। আব্বু আম্মুকে নিয়ে কি লিখবো? তাদের নিয়ে কোনটা রেখে কোনটা লিখবো? এত এত কথা কি নিয়ে লেখা শেষ করা যায়? এত কথা কি লিখে শেষ করা যাবে? আজ আমি তাদের কাছ থেকে মানুষকে কি করে সম্মান করতে হয় সেটা শিখলাম। আজকের ঘটনাটি আমার সারা জীবন মনে থাকবে কি করে উপেক্ষা করেও উত্তর দেওয়া যায়। আম্মু সবার সামনে বলেছে তার 2 মেয়ে 2টি রত্ন, কেউ কারোর থেকে কম নয়। আমি আর আপু দুজনেই তার কাছে সমান। কথাটা এত ভালো লাগে কেন? আজ আমাদের বিবাহ বার্ষিকী। আব্বু আম্মুর পছন্দের ফুল আনতে ভুলে গিয়েছিল। আম্মু বেশ রাগ করেছে। আজকে আব্বুর রাতের খাবার বন্ধ করে দিয়েছিল। আপু গোপনে আব্বুকে খাইয়ে এসেছে, কিন্তু মাত্রই আমি আর আপু গিয়ে দেখলাম তারা দুজনে বসে খাচ্ছে। 2বার খেতে গিয়ে আব্বুর অবস্থা খারাপ, পেটে জায়গা নেই, তারপরও জোর করে খাচ্ছে। আমার হাসি এখনো থামছে না। আব্বু বলতেও পারছে না যে আপু তাকে খেতে দিয়েছে, বললেই আম্মু আবার রেগে যাবে। আম্মুকে রেখে খেয়ে নিয়েছে বলে। আপুকে নিয়ে সবাই ঘুরতে গিয়েছে, আমি যাইনি কারণ আজ আপুর বার্থডে। আব্বু সকালেই সব কিছু কিনে রেখে গেছে। আমার উপর ঘর সাজানোর দায়িত্ব পড়েছে। গতকাল রাতে আপু অনেক কেঁদেছিল চাচ্চুদের কথা মনে করে। আজ ওর আফসোস ঘুচে যাবে। আবারও বুঝতে পারবে ওর চাচা চাচি ওর বাবা মাদের থেকে কোনো অংশে কম না। ওর যদি এখনো বাবা মায়ের হাত ধরে পার্কে ঘুরতে চায়, বাইরে খেতে চায়, তাহলে তা সম্ভব, কারণ আমার বেস্ট আব্বু আম্মুর কাছে তাহলে তা সম্ভব কারণ আমার বেস্ট আব্বু আম্মু আছে ওর সব শখ পূরণ করতে। বোকা মেয়েটা তারপরেও বোঝে না। এমন পাগল মেয়ে আমার মতো বুদ্ধিমতী মেয়ের বোন হলো কি করে? আমার মান সম্মান সব ডুবিয়ে দেবে মনে হচ্ছে। ওপস, ওরা এসে গেছে। একটা কেক বানানোর ট্রাই করেছিলাম, অর্ধেক পুড়ে গেছে, অর্ধেক আটা রয়ে গেছে। আমার পাগল পরিবার সেটা চেটে পুটে খেয়েছে। তাদের রুচি দেখে অবাক হচ্ছি। তাদের এই বদ অভ্যাস না গেলে আমারও শ্বশুরবাড়ি টেকা মুশকিল হয়ে যাবে। কোনো কাজ কাম পারি না, গিয়ে শুধু কথা শুনতে হবে। এদের নিয়ে যে কি করি, এমন করলে হয়?
আপুর সাথে আজ ঝগড়া হয়েছে আম্মুর। আম্মুরা নাকি শুধু তার কথাই ভাবছে, নিজেদের মেয়ের কথা ভাবছে না। তাই তারা যেন কুহুর জন্য আর কিছু না করে। যা হয়েছে যেটুকু করেছে সেটাই যথেষ্ট। এত জিনিস গয়না নাকি কুহু নেবে না। আম্মু সেসব শুনে কষ্ট পেয়েছে। কুহু না বলে চুপচাপ রান্না করছে, কিছু না বলে চুপচাপ রান্না করছে। মাঝে মাঝে চোখে পানি জমছে। সেটা দেখে আমিও আপুকে 2-4 কথা শুনিয়ে এসেছি। 2 দিন পর পর সে তার আম্মু নিয়ে যে কি কেচাল করে তার শেষ দেখে এসেছি। জীবনে আর কখনো এমন কিছু বলার সাহস পাবে না। এদিকে ওদের মা মেয়ের ঝগড়া, মান অভিমান ভাঙাতে আমি যে রাগ দেখানোর অভিনয় করলাম, সেটা করেই কালপ্রিট হয়ে গেলাম। এখন ওরা মা মেয়ে বসে কাঁদছে। আমি সামনে গেলেই আমার নিজের আম্মু আমাকে চোখ রাঙাচ্ছে, ইঙ্গিত দিয়ে বলছে কেউ যেন ওনার মেয়েকে কিছু না বলে। আশ্চর্য, মনে হচ্ছে ওনার মেয়েকে কিছু বলার জন্য বসে আছি আমি। আমার হাতে নষ্ট করার জন্য বহুত সময় আছে। হ্যাঁ, আমার আব্বুই ভালো। আম্মুর ভাগ ছেড়ে দিলাম, আম্মুকে কুহু নিয়ে যাক। ইদানিং আম্মু আব্বুর বেশ মন খারাপ। সামনাসামনি প্রকাশ না করলেও আমি বুঝি আপু চলে যাবে, এটা ভাবলেও তাদের কান্না পায়। সেই 4-5 বছর বয়স থেকে কুহুকে নিজেদের মেয়ের মতো মানুষ করছে। প্রথম আব্বু আম্মু ডাক কুহুর মুখ থেকেই শুনেছে, সেই কুহু চলে যাবে। আমার আজ মনে হচ্ছে আব্বু আম্মু আমার থেকেও আপুকে বেশি ভালোবাসে। সব কিছু ওকে দিয়ে দিচ্ছে, আমার জন্য কিচ্ছু রাখছে না। ওর সংসার সাজানোই যেন সব থেকে গুরুত্বপূর্ণ। আমিও যে তাদের মেয়ে ভুলেই গেছে। আপুর বিয়ে দিচ্ছে এত ভালো একটা ছেলের সাথে, আর আমার এমন বিলেত ফেরত বর। এত বৈষম্য মেনে নেওয়া যায় না। বুঝলাম তারা আপুকে এটা ফিল করাতে চায় না যে তারা ওর নিজের বাবা মা নয়। কুহু এটা ভেবে আফসোস করুক, তার মা বাবা বেঁচে থাকলে সব কিছু আরো ভালো হতো। সব অনুষ্ঠান, পছন্দের জিনিস, গহনা সব কিছু আরো বেটার হতো। কিন্তু কুহুর আব্বু আম্মুকে দেখে আমি নিজের আব্বু আম্মুকে খুঁজে পাচ্ছি না। সকাল সকাল বড় মেয়েকে মুখে তুলে খাওয়াচ্ছে, আর আমার বেলায় বেড়ে খা। উফ, আমার আব্বু আম্মু এত ভালো কেন? একটু কম ভালো হলে আজ আমার আব্বু আম্মু শুধু আমার হতো। যাক, কোনো ব্যাপার না, আমি খুব ভালো মেয়ে। আপুর জন্য এইটুকু ছাড় দিতেই পারি। এমন অন্যরকম মিষ্টি পরিবারের জন্য সকল কিছু সহ্য করা যায়। ভাগ ছেড়ে দেওয়া তো সামান্য ব্যাপার। প্রয়োজনে ওদের জন্য হাসতে হাসতে জান দিয়ে দিতেও দুবার ভাববো না। মাই ফ্যামিলি ইজ দ্য বেস্ট ফ্যামিলি। আই লাভ দ্যাম আ লট লট লট। এমন আব্বু আম্মুর মেয়ে হয়ে আর আপুর বোন হয়ে আমার জীবন সার্থক। এবার একটা চমৎকার বর হলেই সব সেটেল। জীবনে আর কিচ্ছু চাওয়ার নেই আমার। তার পরের কয়েকটা পৃষ্ঠা খালি, বোঝা যাচ্ছে ভাগ করে পৃষ্ঠার হিসাব রেখে লেখা হয়েছে। সব লেখার নিচেই সময় দেওয়া। 4-5 বছর ধরে জমিয়ে শব্দগুলোকে এক করেছে সভ্যতা। আরিফ ভাইয়ের থেকেও ভালো ছেলে খুঁজে কুহু আপুর বিয়ে দেব আমি। আজ মাহিন ভাইকে দেখলাম, সে ভীষণ ভালো মানুষ। আমার কুহু আপুর জন্য তার মতো মানুষের প্রয়োজন। মাহিন ভাই আপুকে পছন্দ করতে শুরু করেছে। যদিও আপু পছন্দ করে না, কিন্তু আমি যখন আছি তখন ঠিক একটা ব্যবস্থা করে ফেলবো। আপু কাঁদছে, ওই আরিফ ভাইয়ের এ বাড়ির আসার একটাও পথ খোলা রাখবো না আমি। আমার বোনের চোখের প্রতিটি অশ্রুকণার দাম দিতে হবে ওকে। ভালো লাগলো মারিয়া ভাবি চলে গেছে, খুব খুশি হয়েছি। যে যেমন করে সে তেমনটাই ফিরে পায়। আপুকে আজ খুশি দেখলাম। মাহিন ভাইকে পছন্দ করতে শুরু করবে মনে হচ্ছে। ইয়ে, আপু মাহিন ভাইয়ের প্রস্তাবে রাজি। ওদের বিয়ে আর কেউ ঠেকাতে পারবে না। ইস, ওরা গোপনে প্রেম করছে, রাত জেগে কথা বলছে ফোনে। এইভাবেই সারা জীবন খুশি থাকুক আমার আপু, সব সময় সুখে থাকুক। 4 মাস পর বিয়ে। এই 4 মাস আমাকে নিজের কিছু বিষয়ে বদল আনতে হবে। কথায় কথায় আপুর কাছে গিয়ে সব ঘটনার বিস্তারিত বর্ণনা করার অভ্যাস বাদ দিতে হবে। আপুর সাথে কম কম থাকতে হবে, যাতে বিয়ের পর আমাকে কম মিস করে। এমন অনেক কথা কুহুর জন্য লিখেছে সে। মাসুদ সব লেখা পড়ার সুযোগ পায়নি, তবে খেয়াল করেছে পুরো ডায়েরি মা বাবা আর কুহুকে নিয়ে লেখা। কেবল 4টে পৃষ্ঠা বাদে। এই 4 পৃষ্ঠায় সভ্যতা তার কল্পনা নিয়ে লিখেছে কেমন স্বামী এবং ভালোবাসার মানুষ চায় সে সম্পর্কে।
আমাকে বিয়ে করার পূর্ব শর্ত আমার আব্বু আম্মুকে শুধুমাত্র শ্বশুর শাশুড়ি ভাবা যাবে না, নিজের আব্বু আম্মুর মতোই মনে করতে হবে। আমিও তোমার বাবা মাকে নিজের বাবা মায়ের মতোই মনে করব, সম্মান করব, ভালোবাসবো। কারণ আমার কাছে 4 জনের মধ্যে কোনো তফাৎ থাকবে না। যা তোমার তাই আমার, আর যা আমার তা তোমারও। আব্বু আম্মুদের দেখাশোনার সকল দায়িত্ব কর্তব্য কেবল আমার। তাই শুধু বউ হলেই হবে এমন চিন্তা করা পুরুষকে আমি বিয়ে করব না। আমি তাকে বিয়ে করব যে আমার আগে আমার আব্বু আম্মুকে রাখবে। আমার বর পরে হলেও চলবে, আগে আমার বাবা মায়ের ছেলে হতে হবে। তাছাড়া আমাকে ভালোবাসা এমনিতেও সহজ নয়, আমার ডিমান্ড অনেক। আমাকে ভালোবাসতে হলে আমার বাজে অভ্যাসগুলোকে আপন করতে হবে, আমার স্বার্থপরতা, আমার নিষ্ঠুরতা সহ্য করতে হবে। আমি নিজেকে খুশি রাখতে যা করব তাতেই সায় দিতে হবে, সেটা টর্চারের থেকেও কম নয়। আমি মানিয়ে চলতে পারি না, কথায় কথায় রাগ তেজ দেখাই। আদরে আহ্লাদে বড় হয়েছি, বাড়ির কোনো কাজ শিখিনি, কিচ্ছু পারি না, তবে শিখে নিব, একটু সময় লাগবে। যদি তোমার পর্যাপ্ত ধৈর্য শক্তি না থাকে তাহলে আমি তোমার জন্য উপযুক্ত নই। আমার লজ্জা টজ্জা একটু কম, মারপিট করি, তর্ক করি, কিছু উল্টাপাল্টা দেখলেই মাথা গরম হয়ে যায়। ছোট থেকে আমাকে মানুষের উপকার করা, সাহায্য করা শেখানো হয়েছে, তাই মাঝে মাঝে এই অভ্যাসে তোমার সমস্যা হতে পারে, সেটা ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে। ধুর ধুর, এসব কল্পনা, এসব সত্যি হবে না। পাবো তো এখনকার যুগের পোলাপান, এদের পিটিয়ে সোজা করা ছাড়া উপায় নেই। থাক, এসব ফ্যান্টাসি ডায়েরি অবধি সীমাবদ্ধ থাকুক। আমার শুধু এমন একটা বর হোক যে আমাকে ছাড়া কিচ্ছু বুঝবে না। মাহিন ভাই আপুকে যতটা ভালোবাসে তার থেকেও বেশি ভালোবাসা যেন আমি পাই। প্রতিযোগিতায় হারা যাবে না, কে বেশি বউকে ভালোবাসে এই প্রতিযোগিতায় তোমাকে জিততেই হবে, বুঝেছো? সভ্যতা ডায়েরি নেওয়ার চেষ্টা করছে, কিন্তু মাসুদের কাছ থেকে এভাবে কেড়ে নেওয়া সম্ভব না। কষ্টে দুঃখে লজ্জায় সভ্যতা এবার মাসুদের সামনেই কেঁদে ফেলল। মাসুদ গম্ভীর কণ্ঠে বলল, এখন ডায়েরি ফেরত দেওয়া অসম্ভব, আমি সব লেখা পড়িনি, আগে সব পড়া শেষ হবে তারপর দেব। সভ্যতা নাক টেনে বলল, আমার আলমারি থেকে আমার ব্যক্তিগত জিনিস চুরি করেছেন আপনি। এমন চোর চোর স্বভাব কেন আপনার? আপনি জানেন না এভাবে অন্যের ডায়েরি পড়া অনুচিত? হোক অনুচিত, এইটুকুন একটা মেয়ে কত কাহিনী নিজের মধ্যে লুকিয়ে রেখেছ, থাকো কি করে এত কথা চেপে রেখে? আপনি ডায়েরি দিবেন না, তাই তো? একদম তাই, দেব না। তবে তুমি যদি 3 পয়েন্ট দিয়ে দাও তাহলে এই ডায়েরি কেন, আমি নিজেকেই তোমার হাতে তুলে দেব। এই ডায়েরির সকল শর্ত মেনে নেব, বুঝলে? তোমার মতো খতরনাক মেয়েকে সামলানোর ক্ষমতা নেই কারোর। সবাই এই কঠিন কাজটি করতে পারবে না, একমাত্র মাসহুদ ছাড়া। সভ্যতাকে কেউ সেভাবে ভালো রাখতে পারবে না যেভাবে সভ্যতা চায়। বিশ্বাস না করলে লিখে রাখো, প্রয়োজনে 1 ডজন সাক্ষী রাখো। বিশ্বাস ভাঙলে শাস্তির ব্যবস্থা করো, আমি সব কিছুতে রাজি। মাসুদ হাসি থামিয়ে গম্ভীর স্বরে বলল, কিন্তু এই বাজে স্বভাবের মানুষটির জীবনে তুমি ব্যতীত অন্য কেউ কখনো ছিল না সভ্যতা, আর ভবিষ্যতেও কেউ আসবে না। তুমি জানো আমি সত্য বলছি, আমার সম্পর্কে তুমি সব কিছু জানো। সবসময় মেয়েদের থেকে দূরে থাকতে অভ্যস্ত আমি, কখনো কোনো মেয়েকে প্রশ্রয় দেইনি। এদেশে যেমন কোনো মেয়ের সঙ্গে কোনোরূপ সম্পর্ক ছিল না, বিদেশেও কারোর সঙ্গে আমি কোনোরূপ প্রেম ভালোবাসার সম্পর্কে লিপ্ত ছিলাম না। তোমার আমার চরিত্র নিয়ে বানানো এই অজুহাতটা ভীষণ নড়বড়ে। সবাই জানে তুমি তোমার মনের কথা লুকোতে এসব অনর্থক কথাবার্তা বলছো, কিন্তু আমি চলে যাওয়ার আগে একবার তোমার দ্বিতীয় কারণটা বলো সভ্যতা। এসব অজুহাত নয়, তোমার মনে কি চলছে? কেন আমাকে বিয়ে করতে চাও না? কেন আমাকে চাও না? প্লিজ সভ্যতা, কি সেই দ্বিতীয় কারণ যা তুমি বলবে বলেও বলনি? তুমি যা চাও, যা বলবে আমি তাই করব। ট্রাস্ট মি, আমি তোমার সব কথা শুনবো। শুধু একবার বলো কেন ভালোবাসতে চাও না আমাকে?
সভ্যতা জবাব দিতে পারল না। মাসুদের কণ্ঠ ধরে আসছে, কাঁপছে শব্দগুলো। সভ্যতার কান্না এবার বেড়ে গেল। কিছুতেই কান্না আটকে রাখতে পারছে না সে। চোখে পানি টলমল করছে। নাক টেনে ক্ষণিকের মধ্যেই কেঁদে উঠল সভ্যতা। মাসুদ চলে যাবে আজ। সভ্যতা তাকে বিদায় জানাতে গেট অবধি এসেছে। মাসুদ সভ্যতার দিকে তাকিয়ে অমায়িকে হেসে বলল, যতদিন না বিয়েতে অমত করার দ্বিতীয় কারণ সম্পর্কে জানাবে ততদিন তোমার ডায়েরি আমার কাছেই থাকুক। উত্তর দিলে ডায়েরি পাবে, না দিলে পাবে না। সভ্যতা কিছু বলল না। গতকাল রাতে মাসুদের সামনে বাচ্চাদের মতো কান্নাকাটি করেছে সে, যার দরুন এখন প্রচণ্ড অপ্রস্তুত বোধ করছে। মাসুদের বলা প্রতিটি শব্দ কানে বাজছে। সে সভ্যতাকে ভালোবাসবে, সভ্যতার বাবা মায়ের খেয়াল রাখার দায়িত্ব নেবে। নম্রতা কিংবা মাহিনের আব্বু আম্মুকে নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। সে সভ্যতার সকল অনুভূতি সামলে নিতে পারবে। সভ্যতা নামের মেয়েটিকে পাওয়ার জন্যে সব কিছু করবে, তবুও হাল ছাড়বে না। সভ্যতা নিজেও জানে মাসুদ যা যা বলেছে তা সব সত্য। সভ্যতাকে অন্য মনস্ক দেখে মাসুদ মৃদু স্বরে প্রশ্ন করল, কার কল্পনায় ডুবে গেলে? হুম? এবার যেতে হবে, নিজের খেয়াল রেখো, মাঝে মধ্যে কল করব। আচ্ছা। কি ব্যাপার, আজ রাজি হলে যে? আমি তো ভেবেছি কল করাই নিষেধাজ্ঞা জারি করবে। তাহলে নিষেধ করি? একদম না। যান, নয়তো ফ্লাইট মিস হবে। এইটুকু পথ বাসে ট্রেনে গেলেই তো হয়, প্লেনে চলে যেতে হবে কেন? ফরেনার ক্লায়েন্টদের সঙ্গে মিটিং আছে, আমার গতকাল রাতেই ফেরার কথা ছিল, কিন্তু তোমাকে রেখে যেতে পারিনি, তাই ফ্লাইটে যেতে হচ্ছে। 40 মিনিটের মধ্যে পৌঁছে যাব। আচ্ছা, অনেক কথা হলো। সভ্যতা চুপচাপ দাঁড়িয়ে আছে। মাসুদের আচরণ, তার অস্থিরতা দেখে মনে হচ্ছে সে কিছু বলতে চায়, যেটা না বলে যেতে পারছে না। সভ্যতা ভ্রুকুচকে বলল, যাচ্ছে না কেন? দেরি হয়ে যাচ্ছে তো। মাসুদ হঠাৎ কোনো কিছু না বলে সভ্যতাকে জড়িয়ে ধরল। ভেজা কণ্ঠে বলল, আমি তোমাকে সত্যি ভালোবাসি সভ্যতা, ট্রাস্ট মি। গতকাল তোমাকে বলা প্রতিটি শব্দ সত্য। আমি শুধুমাত্র তোমাকে বিয়ে করতে চাই, ভালোবাসতে চাই, আমার করতে চাই। প্লিজ সভ্যতা, আর একটা বার ভাবো, আমি তোমাকে কখনো কষ্ট দেব না। একবার বিশ্বাস করে দেখো। সভ্যতা নিষ্প্রভ স্বরে বলল। আপনি কি কাঁদছেন? মাসুদ দ্রুত সভ্যতাকে ছেড়ে উল্টো দিকে পা বাড়িয়ে বলল। না, ভেতরে যাও তুমি। সভ্যতা থমথমে গলায় বলল, পৌঁছে জানিয়ে দিবেন, না হলে আম্মু টেনশন করবে। মাসুদ চোখ মুছে পেছন ঘুরে বলল, আর তুমি তুমি টেনশন করবে না। আমি সবার জন্য টেনশন করি না। টেনশন করা একটি কঠিন কাজ। মানুষ তাকে নিয়েই চিন্তা করে যাকে সে ভালোবাসে বা যার প্রতি কোনো অনুভূতি আছে। আমার আপনার প্রতি কোনো অনুভূতি নেই, তাই আপাতত টেনশন করব না। আপনি সাবধানে যাবেন, আশা করছি দ্রুতই দেখা হবে আমাদের। সভ্যতার শেষের বাক্যটি শুনে মাসুদ হাসার চেষ্টা করে। সভ্যতাও মুচকি হেসে বিদায় জানালো তাকে। মাসুদ দৃষ্টির আড়াল হতেই সভ্যতার চোখ চাপিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সভ্যতা অশ্রুকণা আঙ্গুলে নিয়ে দেখল, হঠাৎ চোখে পানি এলো কেন? মাসুদের জন্য? কয়েক মুহূর্ত আঙ্গুলে লেপ্টে থাকা অশ্রুকণার দিকে তাকিয়ে থেকে সভ্যতা বাড়ির ভেতরে ছুটে গেল। সোফায় বসে খবরের কাগজ পড়ছেন বাবা, তার পাশেই চায়ের কাপ হাতে বসে আছেন মা। সভ্যতাকে দেখে বাবা প্রশ্ন করেন, কি কথা হলো দুইজনের? তোর চোখ মুখ এমন লাগছে কেন? কেঁদেছিস নাকি? সভ্যতা দ্রুততার সাথে এক নিঃশ্বাসে বলে ফেলল, আমি ওনাকে বিয়ে করব আব্বু। বাক্যটি শুনে কয়েক মুহূর্ত নিশ্চুপ থেকে বাবা মাকে বললেন, আমার কানে বোধহয় সমস্যা হয়েছে রাবেয়া। কি শুনতে কি শুনছি? আমার কি ডাক্তার দেখানো উচিত? কি মনে হয় তোমার? মা নিজেও অবিশ্বাসী কণ্ঠে বললেন, শুধু তোমার না, আমারও মনে হয় ভুল কিছু শুনলাম। তোমার মেয়ে মাসুদেবকে বিয়ে করার কথা বলছে? সভ্যতা বাবা মায়ের মাঝখানে ঢুকে আহ্লাদি গলায় বলল, মজা করছো কেন? আমি সত্যিই ওনাকে বিয়ে করতে চাই। বাবা প্রশ্ন করেন, হঠাৎ রাজি হওয়ার কারণ কি? তোর তো ওকে পছন্দ না। উনি আমার জন্য কাঁদছিলেন। তোর জন্য তো আগেও 3 জন কেঁদেছে। তাদের কান্না আর মাসরদের কান্নার মধ্যে পার্থক্য কি? সভ্যতা কথার সুর পাল্টে বলল,
কারণ ওরা পরিচিত, সমবয়সী, প্রেম করার জন্য কেঁদেছে। তাছাড়া তোমরা ওদের পছন্দ করতে না, কিন্তু মাসুদকে তুমি আর আমু দুজনে মিলেই পছন্দ করেছো। তোমরা পছন্দ করেছো তাই সে আলাদা, আমার জন্য উপযুক্ত। আর আমি তোমাদের পছন্দের বিরুদ্ধে যেতে চাই না। তোমাদের পছন্দে বিয়ে না করলে তোমরা কষ্ট পাবে। তোমাদের কি করে কষ্ট দেই? বাবা গম্ভীর কণ্ঠে বললেন। তাদের কান্না আর মাসুদের কান্নার মধ্যে পার্থক্য কি? আমরা কষ্ট পাবো না। ওকে বিয়ে করার প্রয়োজন নেই তোর। শুনলাম তুই নাকি তোর এক ক্লাসমেটকে পছন্দ করিস। সে কেমন? বোকা, ভেড়া। গুড চয়েস। লেখাপড়া শেষ করে দুইজনে নিজের পায়ে দাঁড়া, তারপর আমরা তোকে ওর সাথে বিয়ে দেব। কি বলো রাবেয়া? মা উত্তর দিলেন। হ্যাঁ, ঠিকই বলেছ। তুই যাকে চাইবি তার সাথেই তোর বিয়ে দিব, সমস্যা নেই। সভ্যতা কোমরে হাত রেখে রাগত স্বরে বলল। তাহলে কানা খোড়া যাকে পছন্দ করব তার সাথেই দেবে তো? বাবা হেসে বললেন। থাক, মাসুদ ঠিকই আসে। তোকে সামলানোর ক্ষমতা নেই সবার। ছেলেটা বেশ প্র্যাকটিস করেছে, এত কষ্ট করেছে। ওর কষ্টের দাম না দিলে প্রতি নিঃশ্বাসে বদদোয়া দেবে আমাদের। কি দরকার বদদোয়া কোড়ানোর? তোকেই বরং দিয়ে দিব। বদদোয়ার আর তুই দুটোই ঝামেলা নিয়ে যাবে। সভ্যতা তেতে উঠল। আমি ঝামেলা? আমাকে ঝামেলা মনে হয় তোমাদের? আজ আসুক আপু, এর একটা বিহিত না করে ছাড়বো না। নম্রতা বাড়ির ভেতর প্রবেশ করতে করতে বলল। কি হলো সকাল সকাল? মাহিনকে উপেক্ষা করে নম্রতার কাছে চলে গেল সভ্যতা। নালিশ করে বলল। তোমার আব্বু আমাকে ঝামেলা মনে করে, বাড়ি থেকে তাড়াতে চায়। নম্রতা রাগী ভাব নিয়ে তাকালেও বাবা খানিকটা ভীতিভাব বজায় রাখেন চেহারায়। নম্রতা মাকে বলল। এসেই কি শুনছি আম্মু? আব্বু এসব বলেছে? সকাল সকাল এরকম সত্য বলতে হয় না, তোমরা জানো না? সভ্যতা নম্রতার হাত ছেড়ে মাহিনকে বলল। এক্ষুনি বউ নিয়ে ফেরত যাও। আমাকে ঘসেটি বেগম বলতে না? এখন দেখো আসল ঘসেটি তোমার বাড়িতে চালান হয়ে গেছে। মাহিন বলল। আরে না, তোর সঙ্গে পেয়ে একটু এমন হয়েছে। আমার বাড়িতে কিছুদিন থাকলে তোর থেকেও পাওয়া সব বদগুণ চলে যাবে। সভ্যতা সবার দিকে তাকিয়ে বলল। সত্যি করে বলো তো, আমি এ বাড়ির মেয়ে তো? বিয়ে হতে না হতে সবাই মিলে কোন শত্রুতা মেটাচ্ছ? মাহিন বলল। আসার সময় দেখলাম একজন কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। কাঁদিয়েছিস কেন? আমি কখন কাঁদলাম? উনিই তো জড়িয়ে ধরে কেঁদে উঠল। বাবা থমথমে গলায় বলে উঠলেন। বিয়েটা দ্রুত দিতে হবে, নাহলে মুক্তাভাবের মতো কেউ এসব দেখলে মান সম্মান থাকবে না। রাস্তাঘাটে ছেলে মেয়ে দুটো যা সব করে বেড়াচ্ছে। নম্রতা সাই দিল। ঠিক পরীক্ষার পর দ্রুত একটা ডেট ফিক্সড করো। কি? সভ্যতা অসহায় কণ্ঠে বলল। আমি কিছু করিনি আপু, আমার মন কাচের মতো স্বচ্ছ। যদি ভুল কোনো চিন্তা থাকতো তাহলে কি সবার সামনে সবকিছু বলে দিতাম? আর রাস্তাঘাটে নয়, গেটের ভেতরেই ছিলাম আমরা। মাহিন বলল। তা কোন কাজ রে পিউ? নিশ্চয় সাদা কাজ নয়, থাই গ্লাস নাকি? যে তোকে থাই স্যুপ খেতে দিল না, তার সঙ্গে তুই থাই গ্লাসের মন বিনিময় করেছিস? সভ্যতা অতিষ্ঠ গলায় বলল। তোমাদের সঙ্গে থাকলে আমি পাগল হয়ে যাব। মা ঠোঁট চেপে হাসলেন, দুষ্টুমি করে বললেন। এর জন্যই বুঝি অন্য কারোর সাথে থাকতে চাচ্ছিস? সভ্যতা ক্রোধ নিয়ে নিজের ঘরে চলে গেল। নম্রতা মাকে জড়িয়ে ধরে বলল। হয়েছে, ওকে এভাবে রাগাচ্ছিস কেন? বাবা বললেন। তোর বোন প্রেমে পড়েছে, সরাসরি স্বীকার করছে না মাসুদকে বিয়ে করতে চাই। সত্যি? কি? নম্রতা অবাক হয়ে বলল। বাবা গম্ভীর গলায় বললেন। কিন্তু কথা হচ্ছে ছেলেটা ঠিকভাবে কেঁদেছে যে কয়েক মুহূর্তের মধ্যে আমার মেয়েটা গলে গেল। ভালো করে একটু শুনে দেখিস তো কু। এভাবে কান্নাকাটি করে ব্ল্যাকমেল করে দেখেছি, আমার চোখের মনি লুট করে নিল। আসলে সুবিধা না এই ছেলে। না, ব্যাপারটা নিয়ে আরেকবার ভাবতে হবে। এই ছেলের সাথে বিয়ে দিলে আমার মেয়েটা আমাদের ভুলে যেতে পারে। এমন
এমন সেন্সিটিভ সমস্যার সমাধান না হলে বিয়ে ক্যান্সেল। মাহিন হেসে বলল, আসলেই চারিদিকে এই অবস্থা, বিয়ের পর কি হবে? মাসুদ ফোন করছে। সভ্যতা ফোন হাতে নিয়ে বসে আছে। রিসিভ করে কি বলবে বুঝতে পারছে না। একটু আগে আম্মুকে কল করে জানিয়েছে সে পৌঁছে গেছে। মাসুদ পুনরায় ফোন করতেই সভ্যতা রিসিভ করে কল। ওপাশ থেকে অস্থির কণ্ঠে প্রশ্ন করে মাসুদ, কোথায় ছিলে? সেই কখন থেকে ফোন করছি। বলুন। অফিসে যাচ্ছি, মিটিং শেষ হলে কল দিব। তোমার তো আজ ক্লাস নেই, ফোনটা কাছে রেখো। এত ওয়ের্ড কথা বলবেন না তো। মনে হচ্ছে নয়া নয়া প্রেম করছি, তোমাকে ছাড়া বাঁচবো না, টাইপ প্রেমের ফিল পাচ্ছি, অসহ্য লাগছে। মাসুদ হেসে ফেলল। তুমি যেটাকে অসহ্য বলছো সেটা পাওয়ার জন্য কত মানুষ আফসোস করে জানো? সভ্যতা বিরক্তি নিয়ে বলল, আমি তো করছি না। হুম, যে যেটা চায় সে সেটা পায় না, আর যেটা পায় সেটা চায় না। এই যেমন আমি চেয়েছিলাম আমি বাইরে এলে কেউ একটু চিন্তা করুক, ফোন করে খোঁজ খবর নিক, একটু ভালোবাসা দেখাক, অথচ পেলাম না। কিন্তু তুমি এসব না চেয়েও পাচ্ছ। এসব পেতে মন চাইলে আপনার বান্ধবী ললিতাদের সঙ্গে যোগাযোগ করুন, তারা আপনার খোঁজ খবর নিতে বেশ আগ্রহী। আচ্ছা। কল কেটে গেল। সভ্যতা ফোনের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে যায়। আচ্ছা, মানে কি? সভ্যতা মেজাজ খারাপ করে পুনরায় কল করে, কিন্তু ফোন বন্ধ। সভ্যতা পায়চারি করছে ঘরে। নম্রতা ও মাহিন দরজার মুখে এসে দাঁড়ায়। নম্রতা প্রশ্ন করে, হয়েছে? ফোন বন্ধ? মুখের ওপর ফোন কেটে দিয়েছে। মাহিন অবাক হয়ে পড়ল। কি সাংঘাতিক ঘটনা! তুই কি বলেছিস ওকে? সভ্যতা চোখ মুখ কুঁচকে জিজ্ঞেস করলো, আমি কি বলেছি মানে? তুই কিছু না বললে ও ফোন কেটে দিল কেন? সভ্যতা এবার উত্তর দিল না। নম্রতারা চলে যাবে, তাই কথা না বাড়িয়ে দেখা করেই চলে গেল। সভ্যতা পড়তে বসে। সামনেই পরীক্ষা, রেজাল্ট খারাপ করা যাবে না। টানা 2 ঘন্টা পড়ার পর সভ্যতা ফোন হাতে নিল। 12টা মিসড কল, 5টা SMS পাঠিয়েছে মাসুদ। ফোন সাইলেন্ট করা ছিল, তাই টের পায়নি সভ্যতা। নোটিফিকেশন দেখে সভ্যতার বুক ধড়ফড় করে উঠল। হুট করেই কান্না চলে এলো। সঙ্গে সঙ্গে ফোন করলো সে। রিসিভ হলো সময় নিয়ে। সরি, ফোন টেবিলের উপর ছিল, তখন ফোনের চার্জ শেষ হওয়ায় বন্ধ হয়ে গিয়েছিল। চার্জ দিয়ে কতবার কল করলাম, রিসিভ করলে না যে? সভ্যতা কাঠখোট্টা গলায় প্রশ্ন করে, আপনি কি এই দেশে থাকবেন? মানে? আপনি ফিরে যেতে চেয়েছিলেন? এবার তো আমেরিকায় সেটেল হতে চেয়েছিলেন, তাই না? চেয়েছিলাম, এখনো ইচ্ছা আছে, কিন্তু তুমি হঠাৎ এসব জিজ্ঞাসা করছো কেন? কি হয়েছে? শুনেছি আপনি জেদ করে বসে আছেন, বিয়ের পর বউ নিয়ে চলে যাবেন। আন্টির কথাও শুনেননি, বাড়িতে এটা নিয়ে ঝামেলা করেছেন, শেষে সবাই রাজি হয়েছে আপনার কথায়। আমার পরিবারও চায় বিয়ের পর আমি আপনার সাথে দেশের বাইরে গিয়ে বিলাসবহুল জীবন যাপন করি, কিন্তু আমি কখনো দেশের বাইরে যাব না। আব্বু আম্মুকে ছেড়ে কোথাও যাওয়া সম্ভব না। এটাই আমার দ্বিতীয় এবং মূল কারণ আপনাকে বিয়ে করতে না চাওয়ার। ওপাশ থেকে কোনো প্রতি উত্তর পাওয়া গেল না। সভ্যতা ফোন চেক করে কল কেটে গেল কিনা, কিন্তু না, কল কাটেনি। মাসুদই কথা বলছে না। চুপ করে আছে কেন? মাসুদ ক্ষীণ স্বরে কিছু একটা বলেছে, কিন্তু শব্দগুলো সভ্যতার কর্ণকুহরে পৌঁছানোর আগেই কল কেটে গেল। সভ্যতার ফোনের চার্জ শেষ। সভ্যতা দ্রুত ফোন চার্জে নিয়ে তিক্ত স্বরে বলল, উফ, ফোনটাও মরার আর সময় পেল না, অসহ্য। সভ্যতার মা এলেন ঘরে। সভ্যতা ফোনের দিকে তাকিয়ে বিড়বিড় করছে দেখে জিজ্ঞেস করলেন। সভ্যতা মাথা উপর নিচ নাড়া হয়েছে। মা হালকা হেসে বললেন, কথা শেষ? না, ফোনের চার্জ শেষ। মা হাত বাড়িয়ে ফোন দিয়ে বললেন, নে কথা বল। তুমি কল দিয়েছিলে? না, আমি কেন কল দেব? ও কল দিয়েছে। কল দিয়ে রীতিমতো কাঁপছে। কি বলেছিস ওকে? সভ্যতা ফোন হাতে নিতে নিতে বলল, তোমাদের এটা কেন মনে হয় কারোর কিছু হলে সেখানে মুখ্য ভূমিকা আমি পালন করি?
এরপর উনি হাঁচি কাশি দিলেও তো আমার দোষ খুঁজবে তোমরা। অদ্ভুত। মা যেতে যেতে বললেন, কথা বলা শেষ হলে ফোন ঘরে রেখে আসবি, আমি নিতে আসতে পারবো না। সভ্যতা মৃদু চেঁচিয়ে বলল। আচ্ছা। এরপর ফোন কানে চেপে ধরলো। তখন কি বলেছি শুনেছো? না, কি বলেছিলেন আবার বলুন। যদি দেশে থাকি, কখনো দেশের বাইরে না যাই, তখন কি বলবে? কিছু বলার নেই, কারণ আমি বিশ্বাস করি না আপনি এদেশে থাকবেন। যে নিজের বাবা মা ভাই বোন দাদা দাদি সহ বাকিদের অনুরোধের বিপরীতে সরাসরি না বলে দেয়, সে আমার কথা কি করে রাখবে? বিয়ের আগে হয়তো বলবেন যে যাবেন না, কিন্তু বিয়ের পরে তখন যদি মত ঘুরে যায়, আপনার যদি এটা মনে হয় আমার জন্য আপনাকে আপনার ক্যারিয়ার সুখ শান্তি ত্যাগ করতে হচ্ছে, আমাকে বিয়ে না করলে আপনার জীবন আরো সুন্দর হতো, তখন আপনার চলাফেরা সব সুন্দরীদের সাথে, আমার থেকেও সুন্দর মেয়েদের দেখেছেন আপনি। যদি কখনো কোনো মেয়েকে পেতে ইচ্ছে করে যে লাজুক নরম আপনার কথা মতো চলবে, আপনি যেভাবে চান সেভাবেই ভালোবাসবে, তখন কি করবেন? আমি স্রেফ নিজের কথা ভেবে বিয়ে করতে চাচ্ছি না। এমন দিন আসবে না। যদি আসে তাহলে তোমার সেই শাস্তি আমি মাথা পেতে নেব। যা যা কাটতে চাও কেটে নিও, আমি টু শব্দ অবধি করব না। আসলেই? এবার বলো, হঠাৎ বিয়েতে রাজি হওয়ার কারণ কি? কেউ প্রেশার দিয়েছে? না। আমাকে এখন একটু ভালো লাগছে? তাও না। তাহলে কি কাঁদতে দেখে মন গলেছে? সভ্যতা কয়েক মুহূর্ত চুপ থেকে বলল, আম্মু আপনাকে সব বলে দিল? আম্মু তো এমন না। আম্মু আপনাকে, আপনি আম্মুকে কি বলে বশ করলেন? বশ? আমি কাউকে বশ করি না। আমি তো শুধু তোমার পছন্দ মতো হচ্ছি। তুমি বলেছিলে তোমার বড় হওয়ার আগে তোমার আব্বু আম্মুর ছেলে হতে, শুধু সেই চেষ্টা করছি। সভ্যতা গলার স্বর নামিয়ে বলল, আপনি আম্মুকে কি করে বশ করলেন? ও বাড়ি ফিরবেন কখন? একটু পর। আজকের মতো কাজ শেষ। কি করছিলে তুমি? পড়ছিলাম, আপনি ফোন দেওয়ায় পড়া বন্ধ হলো। আচ্ছা, পরে কথা বলবো, রাখছি। আচ্ছা, আমি পরশু ফোন দিব। সভ্যতা সন্দিহান গলায় বলল, পরশু কেন? ব্যস্ত থাকবো কাল। ও ওকে। মাসুদ হেসে বলল, মজা করছি, আমি রাতে কল দিব। না না, এতবার কল দিলে হবে না। একসাথে এত কথা বললে আমি পরে কথা বলার মতো টপিক খুঁজে পাই না। আপনি বরং প্রতি শুক্রবারে কল দিন, গোটা সপ্তাহের কথা একদিনে হয়ে যাবে। ওকে। সভ্যতা কল কেটে দিল। নম্রতা কল করছে এবার। আজ সবার হলো কি? একজনের কল কাটতে না কাটতেই আর একটা কল চলে আসছে। সভ্যতা রিসিভ করে বলল, বল। ওই তোর ফোন অফ কেন? সে কখন থেকে ফোন করছি। চার্জ শেষ আপু। এতবার কল দিচ্ছিস কেন? কি হয়েছে? মাসুদ কল করেছিল, তোকে ফোনে পাচ্ছে না, ওকে কল করে নে, বেচারার টেনশনে অবস্থা খারাপ। সভ্যতা অবাক হয়ে বলল, তোকেও তো ফোন করেছিল। তোকেও মানে? আর কাকে ফোন করেছে? আম্মুর ফোনেও কল দিয়েছে, মাত্রই আম্মুর ফোন দিয়ে কথা বললাম। মাহিন বলল, আব্বুর কাছে গিয়ে একটু শুনে আয় তো, তাকে কল দিয়েছে কিনা। সভ্যতা রেগে গেল। তুমি ওখানে কি করো? আজারা কথা বলবা না। লাস্ট ওয়ার্নিং দিলাম মাহিন ভাই। তোর ওয়ার্নিং এর আর কেয়ার করি না। বউ এখন আমার বাড়ি, রাজ্য রানীর সব আমার, আর ভয় নেই। সভ্যতা দুষ্টু হেসে বলল, তাই নাকি? এক ডাক দিলেই কিন্তু তোমার রানী আমার বাড়ি চলে আসবে। প্র্যাকটিক্যালি দেখাবো নাকি ডেকে? থাক, আমি চলে যাচ্ছি, তোর কথা বল। গুড। মাহিন চলে গেলে নম্রতা প্রশ্ন করে, হঠাৎ রাজি হলি কেন? এখন চরিত্রহীনতার অজুহাত ফিকে লাগছে বুঝি, নাকি ভালো লাগছে মাসুদকে শুধু তোর বলতে পারবি বলে? সভ্যতা দীর্ঘশ্বাস ফেলে বলল, এই বিষয়ে প্রচুর কথা আছে, আপাতত সময় নেই হাতে। তুইও তো নতুন বউ, তোর ফোনে এত গল্প কিসের? যা গিয়ে শ্বশুরবাড়ির সবার সেবা কর, নয়তো দুদিন পর ফেরত পাঠিয়ে দিবে। আমি কিন্তু তোকে এ বাড়িতে আর ঢুকতে দেবো না আপু, তাই ওইখানেই টিকে থাকার চেষ্টা কর। রাখছি। আজ সভ্যতার জন্মদিন। নম্রতা এসেছে বিকেল বেলায়। মাহিন রাতে এসে ওকে নিয়ে যাবে। দুই বোন সভ্যতার ঘরে বসে আছে। সভ্যতা পড়ায় মনোযোগী। কিছুদিন পরেই পরীক্ষা। এখন অন্য কিছু নিয়ে চিন্তা করার সময় নেই ওর। নম্রতা ফোন দেখছিল। এবার ফোন রেখে সে সভ্যতাকে ডাকলো, পিহু এদিকে আয়।
কিছু কথা আছে। মাসুদের ব্যাপারে হলে পরে বলবো আপু, এই চ্যাপ্টারটা শেষ করা জরুরি। এড়িয়ে যাচ্ছিস কেন? সবাই চিন্তা করছে তোকে নিয়ে। কেন ডিসিশন পাল্টালি? বিয়ে করতে চাচ্ছিস? সেসব জানতে চাই সবাই। সভ্যতা বই বন্ধ করে বলল। এখানে বসে না থেকে যা গিয়ে আমার সাথে গল্প কর। নম্রতা ধমকে বলল। এখানে আসবি নাকি সত্যি সত্যি চলে যাব? কি সভ্যতা উঠে নম্রতার মুখোমুখি এসে বসলো। বিরক্তি ভাব নিয়ে বলল। বল, কি জানতে চাস? হয়েছে তোর? মাসুদকে বিয়ে করবি অথচ ওর সাথে কথাও বলিস না। প্রত্যেক দিন আমাকে ফোন দিয়ে তোর খোঁজ খবর নাই কেন? নিষেধ করেছি আমাকে রেগুলার ফোন দিতে। প্রতিদিন কথা বললে আমি কথা বলার টপিক খুঁজে পাই না, এটা তো জানিস তুই। আর রোমান্টিক কথা আমার আসে না, মেজাজ খারাপ হয় আল্লাদি বাক্য শুনলে। তবে বিয়ের পর হয়তো অভ্যাস বদলাবে। এবার পুরো ঘটনা খুলে বল, প্রথম থেকে শেষ অবধি। সভ্যতা মুচকি হাসে। ফোনের ওপর ভেসে থাকা নামটি দেখে বলল। আজ শুক্রবার, তাকে বলেছিলাম প্রতি শুক্রবার কল করতে। মানুষটা আসলে খারাপ না, দেখ আমার প্রতিটা কথা শোনে। নম্রতা নাম্বারটি দেখে বলল। তোরা কথা বল, আমি পরে আসছি। ওনাকে বলে দিচ্ছি একটু পর ফোন দিতে, আগে তোর সাথে কথা বলা জরুরি। সভ্যতা মাসুদকে আধা ঘন্টার পর ফোন দিতে বলল। নম্রতা চুপচাপ বসে আছে। সভ্যতা উপরে উপরে যতটা বাচ্চামি দেখায়, ভেতরে ভেতরে এসে ততটাই পরিপক্ক মস্তিষ্কের। এটা প্রকাশ না করলেও বাড়ির সবাই জানে। সভ্যতা বালিশে হেলান দিয়ে বলল। সব কিছু ডিটেলসে বলা পসিবল না, আর আমার বলতেও ইচ্ছে করছে না, তাই শর্টকাটে বলি। প্রথম দিকে আমি মাসুদকে পছন্দ করিনি, কিন্তু কেন? উত্তর হচ্ছে আরিফ ভাইয়ের জন্য। আরিফের চরিত্র ভালো না। সে ইংল্যান্ডে দুটো মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে, যদিও এটা অজুহাতের খাতিরে নিজের দোষ ঢাকতে জানিয়েছিল মারিয়া ভাবি, কিন্তু তথ্যটি নির্ভুল। আমার মনে হয়েছিল যাকে ছোট থেকে চিনি সে যদি বিদেশিনী দেখে চরিত্রের 12টা বাজাতে পারে, তাহলে মাসুদ 4-5 বছর ওখানে ধোয়া তুলসী পাতা সেজে থাকেনি। সন্দেহ বাড়ার কারণ লামিয়া ও সাহরিন আপু। সবার কথা আমি জানি না, চোখের সামনে এই দুইজন বেহায়া মেয়ে সম্পর্কে জেনে দেখে মনে হয়েছিল মাসুদেরই দোষ আছে। হয়তো মেয়েরা এত বাড়াবাড়ি করার সাহস পায় কি করে? বিয়ে বাড়িতে আমার কাছে এসেই 3 জন ওনার ব্যাপারে জানতে চেয়েছে, ওনার সাথে পরিচয় করিয়ে দিতে বলেছে। আমি পরিচয় করিয়েও দিয়েছি। ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে উনি সিঙ্গেল কিনা, ওনার উত্তর ছিল না, উনি একজনকে পছন্দ করে যে ওনাকে পছন্দ করে না। উনি অপেক্ষা করছেন তার জন্য। যাক, এটা নর্মাল ইস্যু। সুন্দর মানুষকে সবাই পছন্দ করে, এটা স্বাভাবিক। ওনার প্রতি মেয়েরা দ্রুত আকর্ষিত হয়, অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করে। এখানে ওনার কোনো দোষ দেখতে পাইনি আমি। তবে সেদিন পুরো সময়টা ওনার দৃষ্টি জুড়ে শুধু আমি ছিলাম, অন্য কোনো মেয়ের দিকে ফিরেও তাকায়নি, এটা দেখেছি। তাছাড়া আরেকটা সিক্রেট, সাহরিন আপু যেদিন চলে গেল তার আগের দিন রাতে ওনাদের দুজনকে একসাথে ছাদে দেখেছিলাম। সাহরিন আপু মাসুদকে নিজের জীবনের বিনিময়ে চেয়েছিলেন। আমি পুরো কথা শুনেছি। তার কথা ছিল মাসুদ তাকে সুযোগ না দিলে সে নিজেকে শেষ করে ফেলবে। সেখানে মাসুদ বলেছে সে পরোয়া করে না, সাহরিন আপু যা মন চায় সে তাই করুক। লামিয়া আপুর মতো কেস কিন্তু দুজনেই আনাড়ি। তারা ভেবেছে এইসব শুনে মাসুদ গলে যাবে। এত কিছু জেনে শুনে আমি মাসুদের মতো মানুষকে কি করে সন্দেহ করি বলতো? মাসুদ যেদিন চলে গেল তার আগের দিন মৌসিম কল করেছিলেন আমাকে। তার এবং আন্টি দুজনের সঙ্গেই কথা হয়েছে আমার। মৌসি ভাবি নিজে বলেছেন লামিয়া ঘটনাটি সাজিয়েছিল। পরপরে ভাবি ক্ষমা চাচ্ছিলেন আমার কাছে। ব্যাপারটা একটু অস্বস্তিকর। জিজ্ঞেস করতে জানতে পারলাম মাসুদ ফোন করে তার মাকে বলেছে সে আমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। আমি রাজি হইনি বলে কেঁদে ফেলেছে। তখন প্রথম কাদার কথা শুনেই আমার কেমন যেন লাগলো। আমি ভেবেছিলাম মাসুদ নামের ওই শক্ত পুরুষটার মনে মায়া দয়া কম, নয়তো লামিয়ার সুইসাইড করার চেষ্টা, সাহরিনের হাত পা ঝুলে থেকে কান্না দেখেও তার মন গলল না কেন? উনি প্রতিটা মুহূর্ত চেষ্টা করেছেন আমার মন জুগিয়ে চলার। কিন্তু নমুনা দিচ্ছি,
শুনলেই বুঝতে পারবি ওনার কত ধৈর্য। এ বাড়িতে উনি কোনো খাবারই ঠিকভাবে খেতে পারেনি। আমি ভেজাল করেছি ওনার পাতে দেওয়া সব খাবারে, তারপরও উনি চুপচাপ সব খেয়েছেন, কাউকে টেরও পেতে দেয়নি। উনি যা খাচ্ছেন তা খাওয়ার অযোগ্য। ওনার তোয়ালেতে আমি বিচুটি পাতা ডলে এসেছিলাম। এখানে আসার পরের দিন ওনার অ্যালার্জি বাড়েনি, ওসব র্যাশ, ফোলা, হাত পা সেই বিচুটি পাতার রিয়াকশন। উনি জানতেন কাজটা আমার, তাই অ্যালার্জি বলে আমার দোষ ঢেকেছেন। উনি রাত জেগে কাজ করেন, ঘুমানোর আগে শাওয়ার না নিলে ঘুমাতে পারেন না। এই জন্য 2 দিন পানির লাইন অফ করে রেখেছিলাম, যে কারণে এখানে এসে রাতে ঘুমাতে না পেরে ওনার চোখে মুখে ক্লান্তির ছাপ বসে গিয়েছিল। উনি যতবার আমার সামনে এসেছে ততবার অপমান করে কথা বলেছি, চরিত্রহীন বলেছি, ওনার দিকে বারংবার আঙুল তুলেছি। উনি চাইলেই আমাকে আমার ভুল ধরিয়ে দিতে পারতেন, পাল্টা উত্তর দিয়ে চুপ করাতে পারতেন, আমাকেও রেগে অসম্মান করতে পারতেন, কিন্তু এমন করেননি। এ পর্যন্ত উচ্চ গলায় কথা অবধি বলেননি আমার সাথে। ওনার ফোনের পাসওয়ার্ড কি জানিস? আমার নাম। কৌতূহলের বশে একবার চেক করেছিলাম। আমি আসলে প্রুফ জোগাড় করতে চেয়েছিলাম ওনার বাজে চরিত্রের, কিন্তু পাসওয়ার্ড দেখে যতটা অবাক হয়েছি তার থেকেও বেশি অবাক হয়েছি ওনার ফোনে আসা মেসেজ, ইমেল দেখে। বিদেশিনীরা ওনাকে সরাসরি একসাথে থাকার প্রস্তাব দিয়ে রিজেক্ট হয়েছে, তার প্রমাণ ছিল ফোনে। উনি মিথ্যা বলেনি, ওনার সাথে আসলে অনেকেই থাকতে চেয়েছে কিন্তু উনি থাকেননি, এ কথা সত্য। ওনার চরিত্রে প্রকৃতপক্ষেই কোনো ভেজাল নেই, কিন্তু তারপরেও আমি শক্ত ছিলাম, কারণ আমি দেশের বাইরে যাব না। জানি তোরা আমার ভালো চাস, তোরা চাস আমি মাসুদের সঙ্গে একটা সুন্দর লাইফ স্পেন্ড করি, কিন্তু আমার পক্ষে আব্বু আম্মুকে ছেড়ে যাওয়া সম্ভব না। আমাকে তোরা জোর করে ঠিক পাঠাবে, সেটা আজ হোক বা কাল। তাই ওনাকে বিয়ে করতে চাইনি। আশেপাশের কাউকে বিয়ে করলে সব সময় তোদের কাছে থাকতে পারবো, সেই আশায় বসেছিলাম। চলে যাওয়ার সময় উনি আমাকে আচমকা জড়িয়ে ধরলেন। ঘটনাটি আনএক্সপেক্টেড ছিল। আমার জীবনে প্রথমবার কেউ আমাকে এভাবে জড়িয়ে ধরেছে। একটু অস্বস্তি হচ্ছিল, কিন্তু জড়িয়ে ধরে উনি কেঁদে কেঁদে যখন বললেন উনি আমাকে ভালোবাসেন, সত্যি বিয়ে করতে চান, আমাকে চান, তখন মনে হলো যে পুরুষ আমাকে এইভাবে চাইতে পারে, সে আমার একটা অনুরোধ মানবে না। তাই সেই মুহূর্তেই সিদ্ধান্ত নিলাম আমি ওনাকে বিয়ে করব। উনি বলেছিলেন উনি আমার অনাকাঙ্ক্ষিত অতিথি থেকে অনাকাঙ্ক্ষিত মনের মানুষ হবেন। আমি আজ স্বীকার করছি, উনি ওনার কথা রেখেছেন। আমি ওনার মতো একজনকেই সব সময় চেয়েছি আমার জীবনে। দরজার সামনে এসে দাঁড়ালো কেউ। নম্রতা উঠে যাচ্ছে। সভ্যতা ভ্রুকুচকে বলল, কোথায় যাচ্ছিস? নম্রতা হেসে বলল, বার্থডে গিফট নিবি না? ওসব লাগবে না, আমি কি এখনো ছোট আছি? বলতে বলতেই পেছন ঘুরে তাকালো সভ্যতা। মুহূর্তেই নিঃশ্বাস আটকে আসে, চোখে মুখে বিস্ময় খেলে গেল, অস্পষ্ট স্বরে আওড়ালো, আপনি? বিস্মিত হতভম্ব সভ্যতাকে আরেকটু চমকে দিতে নম্রতা মৃদু হেসে তার বাক্যটি শেষ করে বলল, আজ বাগদান, তোদের বিয়ের তারিখ ঠিক করা হবে। জল জ্যান্ত গিফট যখন চলে এসেছে তখন তার সঙ্গে বসে গল্প করো। আমি নিচে গিয়ে বাকি কাজ দেখছি। মাসুদ আঙ্কেল আন্টি সবাই এসেছেন তো? মাসুদ লম্বা শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে বলল, সবাই নিচে আছে। নম্রতা চলে গেল। মাসুদ ঘরে ঢুকে সভ্যতার সামনে এসে দাঁড়ায়। সভ্যতা ভয় পায় মাসুদ কতটা শুনেছে সেটা ভেবে। মাসুদ সভ্যতার চোখে চোখ রেখে বলল, তুমি আমার ফোন চেক করেছো? করেছি। আপনিও তো আলমারি ঘেটে আমার ডায়েরি চুরি করেছেন, সুতরাং চেক চুরিতে সুদবোধ। মাসুদ হেসে কোমল স্বরে বলল, আমাকেই বলতে লক খুলে নিজেই সবকিছু ডিটেলসে বর্ণনা করতাম। তুমি সামান্য একটা ফোন চেক করতে কত কাঠখড় পোড়ালে বলো তো? এত কষ্ট করার প্রয়োজন ছিল না। সভ্যতা কৌতূহলী গলায় প্রশ্ন করল, এই বাগদানের কাহিনী কি? এসব কেন হচ্ছে? মাসুদ সন্দিহান গলায় প্রশ্ন করে। তোমার আপত্তি আছে? সভ্যতা নির্বিকার ভঙ্গিতে পাল্টা প্রশ্ন করল, এটার কি কোনো প্রয়োজন আছে? জাস্ট আংটি পরাবে মা। নাকফুল পরাতে চেয়েছিল কিন্তু সিদ্ধান্তে বদল এসেছে। তোমার পরীক্ষার জন্য এখন বিয়ে হবে না, কতদিন পর হবে সেটাও ঠিক করা হয়নি। এইভাবে এখানে সুন্দরী হবু বই রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গেল রেখে আমি নিজের বাড়িতে শান্তিতে থাকতে পারছি না। সভ্যতা তার বাম হাত উঁচু করে মাসুদকে দেখিয়ে বলল,
কিন্তু আমার অনামিকা আঙুলে তো আগে থেকে একটা রিং আরামসে জায়গা দখল করে বসে আছে। কেউ একজন আমাকে জোর করে এই আংটিটি রাখতে বাধ্য করেছিল। প্রথম রাখতে চাইনি, তবে গত কয়েকদিন ধরে সেটা আমার আঙুলেই ঠাঁই পেয়েছে। নতুন আংটি কি ডান হাতে পরবো? নতুন আংটির মূল্য এটার সমান হবে তো? আমার মনে হয় না হবে। যাই হোক, এখন বাইরে যান, আমি শাড়ি পরবো। গতবার আপনার ভাইয়া আমাকে দেখে বাচ্চা বলেছে। শাড়ি পরলে আমাকে বেশ বড় মনে হয়। যাওয়ার আগে বলে যান আমার কোন রঙের শাড়ি পরা উচিত। সভ্যতা আলমারি খুলে মাসুদকে দেখিয়ে বলল, এখানে সব শাড়ি আমার, কোনটা ভালো লাগছে দেখে বলুন, ফার্স্ট বলুন, পরতেও তো সময় লাগবে। মাসুদের চোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়তেই সভ্যতা কালো রঙের একটি শাড়ি বের করে বলল, কান্না দেখে শোক শোক লাগছে, তাহলে কালো পরা উচিত। পরে আপনার পরিবার যদি জিজ্ঞেস করে কালো রঙের শাড়ি পরেছি কেন, সাফ জানিয়ে দেব আপনি বিয়ের কথা শুনেই কান্নাকাটি জুড়ে দিয়েছিলেন, তাই শোকের বশে এই কালো জামদানিটি পরেছি। ওকে? মাসুদ হেসে ফেলল, মৃদু স্বরে বলল, কালো পরতে চাইলে পরো, সমস্যা নেই। কালো রঙে তোমাকে বেশ অ্যাট্রাকটিভ লাগে। প্রথমবার তোমাকে কালো 3 পিসে দেখেছি, আজ কালো শাড়িতেও দেখে নেব। সভ্যতা বেখেয়ালি ভাব নিয়ে বলল, প্রথম দিন কালো 3 পিস পরেছিলাম নাকি? ও হ্যাঁ, কলেজ থেকে ফিরে শাড়ি পাল্টে 3 পিস পরেছিলাম। আপনি এত খেয়াল করেন আমার পোশাকের দিকে? কোনোদিন কি রঙে কি পরেছি তাও মনে আছে। আপনার ব্রেনটা কিছুদিনের জন্য ধার দিন তো, পরীক্ষার পর ফেরত দিব। সভ্যতার শাড়ি ব্লাউজ নিয়ে মাসুদের দিকে তাকালো। সে দাঁড়িয়ে আছে, সভ্যতাকে এমন ভাবে দেখছে যেন কত কাল ধরে দেখেনি। সভ্যতা ভ্রু নাচালো। মাসুদ সভ্যতার ইশারা বুঝতে না পেরে প্রশ্ন করলো, বাইরে যাবেন না? আমি শাড়ি পরবো নাকি কিভাবে শাড়ি পরি সেটাও দেখতে চান? মাসুদ অপ্রস্তুত হয়ে দ্রুততার সঙ্গে বলল, না, যাচ্ছি আমি। সভ্যতা হেসে বলল, খাবো? আপনাকে দেখে মনে হয় না আপনি এত লাজুক। আপুর মজার ছলে বলা কথাটা এত দ্রুত ফলে গেল কি করে? মাসুদ গম্ভীর স্বরে প্রশ্ন করে। মানে? সভ্যতা বিড়বিড় করে বলল, হায় আমার লাল টুকটুকে লাজুক বর। কিন্তু প্রকাশ্যে বলল, কিছু না, আপনি যান, নয়তো আমার সিদ্ধান্ত বদলাতে পারে। আমি টাইমলি নিজের হবু শ্বশুর বাড়ির সবার সঙ্গে দেখা করতে চাই। আপনার কারণে লেট হতে চাই না। সো প্লিজ লিভ দিস রুম রাইট নাও। মাসুদ বিস্ময় নিয়ে বলল, আমার থেকেও তারা বেশি গুরুত্বপূর্ণ তোমার কাছে? সভ্যতা অকপটে জবাব দিল। হ্যাঁ। মাসুদ চেহারায় অসন্তোষ ভাব নিয়ে বেরিয়ে গেল। তা দেখে সভ্যতার কোনরূপ ভাবান্তর প্রকাশ পেল না। সে ব্যস্ত সাজতে, শাড়ি পরে সে চুল বেঁধে নিল। মাথায় লম্বা ঘোমটা টেনে সে নিজেকে আয়নায় একবার দেখে নিয়ে বলল, পারফেক্ট। সভ্যতা একাই নিচে নেমে এসেছে। ড্রয়িং রুমে প্রীতি, মহিব, ফায়াজ, মৌসি সহ সবাই বসে আছে। সভ্যতা সবার সামনে গিয়ে চেহারায় হাসি ভাব বজায় রেখে সালাম দিল। মাসুদের বাবা ভড়কে গেলেন সভ্যতার রাগঢাক না থাকার স্বভাব দেখে। সভ্যতা সেটা লক্ষ্য করে বলল, কেমন আছে আঙ্কেল? বাকিদের সঙ্গে কিছুটা পরিচয় থাকলেও আপনার সঙ্গে প্রথম আলাপ হচ্ছে। আপনি কি নার্ভাস? আমি একটু নার্ভাস। বসে কথা বলি। মাসুদের বাবা ঘাবড়ে গিয়ে অপ্রস্তুত হয়ে বললেন। বসো। সাইফুল, সভ্যতার বাবা, গলা খাকারি দিয়ে সভ্যতাকে সংকেত দিলেন যেন সে চুপ থাকে। সভ্যতা সেটা দেখে বলল, আমি যেমন তেমন দেখুক না, পরে যদি বলে ভদ্র সভ্য মেয়ে দেখে এনেছিলাম কিন্তু মেয়ে তো তেমন নয়, তখন শুনতে বেশি খারাপ লাগবে। এখন পছন্দ না হলে সরাসরি বিয়ে ভাঙবে, তখন পছন্দ না হলে সংসার তো ভাঙা যাবে না, তাই না আন্টি? মাসুদের মা হাসতে হাসতে বললেন, একদম তাই। সভ্যতা দাদুর উদ্দেশ্যে বলল, আমাকে কেমন লাগছে দাদু? আপনার চয়েস ভালো, নয়তো দাদির মতো চমৎকার জীবনসঙ্গী খোঁজা দুষ্কর, তাই আপনার উত্তর অধিকতর গ্রহণযোগ্য। দাদু ভালো করে দেখে বললেন, চমৎকার। সভ্যতা কিয়ৎক্ষণ বাদে বলল, শেষ? আর কিছু বলবেন না? রূপবতী, মায়াবতী, সুন্দরী টাইপ কিছু? দাদু মুচকি হেসে বললেন, না, সব আমি বলে ফেললে মাসুদ কি বলবে? ওর জন্য কিছু প্রশংসা বাঁচিয়ে রাখছি, পরে ওর থেকে পরিপূর্ণ প্রশংসা শুনে নিও। সভ্যতা তিক্ত স্বরে বলল, ওনার থেকে প্রশংসা শুনবে কে? আমি? অসম্ভব। দাদি বললেন,
একদিন শুনেই দেখো, আমরা সারাদিন শুনে অতিষ্ঠ। এই স্বাদ তোমারও নেওয়া উচিত। তা সবার সামনে শুনবে নাকি আড়ালে নাচবো? সবাই হেসে উঠল। সভ্যতা এবার একটু লজ্জা পেলেও নিজেকে সামলে প্রীতির দিকে তাকিয়ে বলল, আপনি তাহলে প্রীতি আপু? সেদিন দেখা হয়নি আমাদের। বাবুর নাম কি? প্রীতি মুচকি হেসে বলল। ওয়াও, নাইস নেম। রাবিয়ার মাথা ঘুরছে মেয়ের কাণ্ড দেখে। নম্রতা মুচকি হাসে। মাসুদ নিজেও এক কোণায় দাঁড়িয়ে ঠোঁট চেপে হাসছে। সভ্যতা সবার উদ্দেশ্যেই বলল, আমাকে দেখার পর আপনাদের কি মনে হচ্ছে আমি প্রচুর কথা বলি, লজ্জা কম, ফটাফট উত্তর দেই? এমন মেয়ে ঘরে তোলা উচিত নয়, তাই তো? সবাই ঘাবড়ে বলল, না না, এমন মনে হবে কেন? সভ্যতা হতাশ গলায় বলল, এমন মনে হচ্ছে না, কিন্তু এমন মনে হওয়া উচিত, কারণ আমি এমনই। মাসুদের বাবা মাসুদের দিকে তাকালেন। চেহারায় কেমন দুঃখী ভাব। সভ্যতা তৎক্ষণাৎ প্রশ্ন করে, ওনাকে দেখে কি মনে হচ্ছে আঙ্কেল? ওনার কপাল খারাপ, কারণ আমার মতো বাচাল বউ পাবে। আঙ্কেল চকিতে তাকালেন সভ্যতার পানে। উচ্চস্বরে হেসে বললেন, না, বরং ওর ভাগ্য ভালো যে তোমার মতো মেয়েকে পাচ্ছে। এবার বুঝতে পারছি কেন এতদিন বিয়ে করতে রাজি হয়নি। সভ্যতা ফায়াজের দিকে তাকিয়ে বলল, আপনি বেশ ভালো কাঁদতে জানেন। হসপিটালে কেঁদে কেঁদে যখন প্রীতি আপুর কথা বলছিলেন, তখন খেয়াল করেছি কাঁদার সময় আপনার এক্সপ্রেশন ঠিক থাকে। ওনাকে শিখিয়ে দেবেন কিভাবে এক্সপ্রেশন ধরে রেখে কাঁদতে হয়, কারণ কাঁদার সময় ওনাকে খুবই বাজে দেখায়, আমার আপুর মতো। নম্রতা কেঁপে উঠল। সভ্যতা বলতেই থাকে, আপনারা কি এ কজনই? আর কেউ নেই? বাড়িতে কাউকে ফেলে এসেছেন নাকি? আমি ভেবেছিলাম আপনাদের বাড়িতে অনেক মানুষ। আপনার কোনো ভাই বোন নেই, তাই না আঙ্কেল? মাসুদের বাবা অসহায় চাহনি নিক্ষেপ করে বললেন, নেই। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। তুমি জানতে না এ বিষয়ে? সভ্যতা দীর্ঘশ্বাস ফেলে হতাশ গলায় জবাব দিল, আমাকে কিছু জানানো হয়নি। বিয়ে ঠিক করার সময়ও বলা হয়নি, আজকের ব্যাপারেও বলা হয়নি। দেখা যাবে একদিন হুট করে বিয়েটাও করিয়ে দিল। আন্দাজে কবুল বলে ফেললাম, কিন্তু টের পেলাম না কাকে কিভাবে বিয়ে করছি। সাইফুল সাহেব বললেন, কিছু মনে করবেন না, আমরা ওকে অনেক আহ্লাদ দিয়ে বড় করেছি। কোথায় কখন কি বলতে হয়। সভ্যতা বাবার কথা শেষ করতে না দিয়ে চটপটে ভাব নিয়ে বলল, কিছু মনে করবে কেন? তোমরা আহ্লাদ দিয়ে বড় করেছো। ওনাদের বাড়ি গেলে ওনাদের থেকেও এই আহ্লাদ আশা করি আমি। এটা বোঝাতে হবে না দাদি, ওই বাড়িতে এমন আহ্লাদ পাবো না। না পেলে বিয়ে করা ঠিক হবে না। দাদি বললেন, পাবে না কেন? সব পাবে। তুমি চিন্তা করো না সাইফুল, তোমার মেয়ে আমার বাড়িতে মেয়ে হয়েই থাকবে। আমরা তোমার রত্নকে যত্নে রাখবো। সাইফুল সাহেব হতাশ গলায় বললেন, আপনারা ওকে চেনেন না কাকিমা, ও আপনাদের জ্বালিয়েছে। সভ্যতা ব্রুকুচকে বলল, উফ আব্বু, তুমি ওনাদের ভয় দেখাচ্ছ কেন? আমি একাই যথেষ্ট ভয় দেখানোর জন্য, তোমাকে কষ্ট করতে হবে না। আন্টি, আমি কিন্তু তেমন ভালো রান্না জানি না, তবে শিখে নেব। এছাড়া টুকটাক কাজ পারি। মৌসি বলল, আপাতত পড়াশোনা করো, ওসব রান্না কাজ আমি করে নিব। সভ্যতা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনাদের পরিবার দেখে বারবার হতাশ হচ্ছি। বি নর্মাল প্লিজ। আমি তো শ্বশুর বাড়ি যাবো, তাই না? সেখানে একটু কম্পিটিশন না হলে হয়? যায় যায় যুদ্ধ করব, ভাবি ননদে একটু চুলোচুলি হবে, শাশুড়ির সাথে মনোমালিন্য হবে। এইসব না থাকলে পাংশে লাগবে। আব্বুর বাড়ি এত ভালো, এখন যদি শ্বশুর বাড়িও ভালো হয়, অন্যরা এটাকে বৈষম্য মনে করবে। সপ্তাহে অন্তত 2-3 বার ঝগড়া করা উচিত। মাসুদ গম্ভীর গলায় বলল, যত চেষ্টাই করো কেউ তোমার ফাঁদে পা দেবে না। তুমি কেমন সে সম্পর্কে সবাই সব জানে। সভ্যতা অবাক হয়ে বলল, কেউই দেবে না? ফাইজ ভাই নিশ্চয়ই দেবে। ওনাকে দেখেই মনে হয় উনি ভীষণ ভালো মানুষ, আর ভালো মানুষেরা বেশ বোকা হয়, তাই না বলুন? ফায়াজ ঢোকিলে বলল, আমি বলবো।
সভ্যতা বিজ্ঞ ভাব নিয়ে বলল, দেখলেন তো উনি এটা অবধি ধরতে পারেন না কাকে প্রশ্ন করি। হুম, আপনি না, আমি প্রীতি আপুকে জিজ্ঞেস করেছি। আপু, আপনার কি মনে হয়? প্রীতি দুঃখ পেল, মন খারাপের ভান করে বলল। সবাই হো হো করে হেসে উঠল। মাসুদের মা কাছে ডাকলেন সভ্যতাকে। সভ্যতা পাশে বসতেই উনি একটি আংটি বের করলেন। প্রীতি বলল, এরপর মাসুদের দিকে তাকিয়ে বলল। দাদি অবাক হয়ে বললেন, নাকফুল পেলি কোথা থেকে? আমরা তো ঠিক করে এসেছিলাম শুধু আংটি আর চেনই পরাবো। প্রীতি বলল, বিয়ের আগেই নাকফুল? আচ্ছা সমস্যা নেই, নাকফুলই বেটার। এটা চকচকে ভাব দেখলে কেউ ডিস্টার্ব করবে না, আমাকেও কষ্ট করে আর কাউকে পেটাতে হবে না। মাসুদ ললাটে আঙ্গুল ঘষে মৃদু হাসে। পকেট থেকে নাকফুল বের করে মায়ের হাতে দিয়ে বলল, তোমাকে বলেছিলাম না তোমার বৌমা একটু অন্যরকম, দেখে নাও কেমন মারকুটে বউ আনছো ঘরে। বেশ করছি, তোকে সোজা করতে এমন মেয়েই লাগবে। পরিশেষে সভ্যতাকে স্বর্ণের চেইন ও নাকফুল পরানো হলো। পরীক্ষার পর প্রথম শুক্রবারে বিয়ের তারিখ ঠিক করা হয়েছে। কথাবার্তা শেষ হতেই বাবা মা দাদা দাদি বাদে বাকি সবাই ছাদে চলে আসে। বিয়ের তারিখ পাকা হয়েছে। এবার সভ্যতার জন্মদিন সেলিব্রেট করতে হবে। মাহিনও এসেছে একটু আগে। সভ্যতা ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছে। অনেকদিন পর নাকফুল পড়েছে, তাই ব্যথায় নাক চিনচিন করছে। মাসুদ পাশে এসে দাঁড়ায়। সভ্যতা সরু চোখে তাকিয়ে প্রশ্ন করে, সবকিছু স্পিড বেশি হয়ে যাচ্ছে না? এত দ্রুত বিয়ে? আমার বিয়ের বয়স হয়েছে? এখন যখন মনের মানুষ ভাবতে শুরু করেছো তখন শুভ কাজে দেরি করা উচিত নয়, পরে তোমার মনের অ্যান্টেনা ঘুরে গেলে সমস্যা। প্রীতি সভ্যতাকে গান গাইতে বলেছে। প্রীতি সভ্যতাকে গান গাইতে বলছে। সভ্যতা চাপা স্বরে মাসুদের কাছে জানতে চাইল, গান জানেন? একটু একটু। শুনতে চাই। কেমন গান শুনবে? স্পেসিফিক কিছু? সভ্যতা মুচকি হেসে বলল, আমাকে ডেডিকেট করতে চাইলে যেটা আপনার ভালো লাগে সেটা দিয়ে শুরু করুন, সমস্যা নেই। সুর খারাপ হলেও কিচ্ছু বলবো না। আমি বরাবরই চেয়েছি আমার বরের গলার সুর আমার থেকে একটু খারাপ হোক। কিছু বিষয়ে আমি এগিয়ে থাকতে চাই। মাসুদ হেসে ফেলল। সভ্যতার চেহারায় দৃষ্টি নিবদ্ধ রেখে গাইতে শুরু করে, কেউ তোমাকে ভীষণ ভালোবাসুক তুমি, আর শুধু তুমি ছাড়া অন্য কিছু না বুঝুক, কেউ তোমার কোলে মাথা রেখে ভীষণ হাসুক, তুমি একটু দূরে গেলে লুকিয়ে আনমনে ভীষণ কাঁদো। তুমি তো চেয়েছিলে ঠিক এমনই একজন। এখন আমি পুরোটাই তোমার ইচ্ছে মতন। তুমি আমার অনেক শখের খুঁজে পাওয়া এক প্রজাপতি নীল, আমি রংধনু রঙে সাজিয়েছি, দেখো এক একা স্বপ্নীল। মাসুদ থামতেই সকলে সভ্যতাকে ঘিরে ধরল। সবাই জানে সভ্যতার গানের গলা ভালো, কিন্তু কখনো শোনা হয়নি। আব্বু আম্মু দাদা দাদিরাও এসে পড়েছেন। সবাই চেয়ারে বসে অপেক্ষা করছেন। সভ্যতা সবার দিকে এক নজর তাকিয়ে হেসে উঠল। মাসুদ একটি চেয়ার এনে সভ্যতার সামনে রাখতেই সভ্যতা বসে পড়ে। একগুঁয়ে স্বরে বলে 4-5 লাইন, বেশি না। সবাই তাতেই রাজি। মাসুদ চলে যাচ্ছিল। সভ্যতা ওর হাত টেনে ধরে। মহিব ভাই সেটা দেখে চেঁচালেন। সভ্যতা ভ্রু কুঁচকে বলল, ভয় নয়, এটাকে রোমান্টিকতা বলে। যাকে উদ্দেশ্য করে গাইবো তার হাত ধরে গাইতে চাচ্ছি। আপনি এসব বুঝবেন না ভাইয়া। আপনি যে অতি মাত্রায় আনরোমান্টিক তা মৌসি ভাবিকে দেখলেই বোঝা যায়। কেক কেটে এসে প্রথমে আপনাকে খাইয়ে দিল, আর আপনি কেক খেয়েই গায়েব। ভাবি যে এখনো কেক খায়নি সেটা জানেন? মহিব অপ্রস্তুত বোধ করল। বিব্রত কণ্ঠে বলে, আমি তো জাস্ট একটা ইম্পর্টেন্ট ফোন কল অ্যাটেন্ড করতে গিয়েছিলাম, ওকে বলেছিলাম খেয়ে নিতে। সভ্যতা সে কথার তোয়াক্কা না করে বলে, যে কারণেই হোক না কেন তখন খাওয়ার নিয়ে মেনে নিলাম, কিন্তু ফিরে এসে আমি শুনেছি আপনি সব সময় কাজ নিয়ে পড়ে থাকেন, অন্য কোনো বিষয়ে মনোযোগী নন। এবার এই অভ্যাসটা বদলাতে হবে ভাইয়া। ভাবি ভালো মেয়ে তাই কিছু বলে না। আমি এত ভালো নই। আমার সামনে এমন কাজ করলে আমি নির্দ্বিধায় কথা শোনাবো, যখন তখন লজ্জায় পড়বেন, যেটা আমি নিজেও চাই না। তাই এখন থেকে পরিবার প্রিয়জনের প্রতি মনোযোগী হন।
এবার ভাবিকে দ্রুত কেক খাওয়ান। ভাবির গাওয়া শেষ হলে আমি গান শুরু করব। মহিব মৌসির লাজুক চেহারার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, এবার মনে হচ্ছে যখন তখন বাঁশ খেতে হবে। মৌসিকে কেক খাওয়ানোর সময় মৌসি ভাব নিয়ে বলল, বাহ, আমার ছোট যা দেখছি মুহূর্তের মধ্যেই মানুষকে বদলে দিতে পারে। তোমার বদল দেখে আবেগে কেঁদে ফেলতে ইচ্ছা করছে, কিন্তু কাজল নষ্ট হয়ে যাবে তাই কান্নাটা স্কিপ করলাম। প্রীতি বলল। বহিব প্রীতির কান টেনে ধরতেই প্রীতি চেঁচালো। সভ্যতা চেয়ার ছেড়ে উঠে বলল, আমি তাহলে আসি, আমার গানের প্রতি কোনো আগ্রহ নেই। সবাই দ্রুত নিজেদের জায়গায় বসে বলল, না না, শুরু করো। মাহিন ততক্ষণে গিটার নিয়ে এসেছে। মাহিনের তরফ থেকে সভ্যতার বার্থডে গিফট এই গিটার। মাসুদ গিটার নিয়ে বলল, ডু ইউ নিড এনি হেল্প মিস? সভ্যতা গিটার কেড়ে নিয়ে বলল, নো থ্যাঙ্কস মিস্টার। মাসুদ পাশেই একটা চেয়ার টেনে বসলো। সভ্যতা কর্ড ঠিক করে গিটারে টুংটাং সুর তুলল। পরক্ষণেই মাসুদের চোখে চোখ রাখলো সে। সবাই বেশ আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়, তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়। সবাই মৃদু হাসে। খাওয়ার সময় হয়েছে তাই সবাই ব্যস্ত হয়ে পড়ল টেবিল গোছাতে। মাসুদ যাওয়ার প্রস্তুতি নিয়ে সভ্যতা কানে কানে বলল, ভালোবাসি। সভ্যতা তৎক্ষণাৎ উত্তর দিল, আমি বাসি না। বাসো না? আচ্ছা যাও, তোমার ভালোবাসতে হবে না। ভালোবাসার জন্য আমি একাই যথেষ্ট। তুমি শুধু আমৃত্যু আমার সঙ্গে থেকো, তাতেই হবে। ওকে। মাসুদ চাপা স্বরে বলল, আর আমি যখন ভালোবাসবো তখন একটু সঙ্গ দিও। তুমি বুদ্ধিমতী, আশা করছি কি বলতে চেয়েছি তা বুঝেছো। সভ্যতা চোখ রাঙিয়ে বলল, আপনি তো যথেষ্ট মেপে বলেছেন। আমি বললে আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে। বিয়ে না করে যেতেই চাইবেন না, বিয়ে না করে যেতেই চাইবেন না। সো ডাবল মিনিং কথা বলা থেকে বিরত থাকুন। মাসুদ অকস্মাৎ সভ্যতার হাত ধরে অনুরোধের সুরে বলল, প্লিজ বলো, আমার রাতের ঘুম হারাম করে দাও। আমি সত্যি বিয়ে না করে যেতে চাচ্ছি না। আপনি তো সাংঘাতিক মানুষ। একটু আগে ঘরের লজ্জায় তোতলাচ্ছিলেন, আর এখন? লজ্জা? কখন লজ্জা পেয়েছি? আমি তো ভয় পাচ্ছিলাম। তোমাকে দেখে যদি কন্ট্রোললেস হয়ে যেতাম তখন কি হতো এটা ভেবে। একবার বিয়েটা হতে দাও, তারপর দেখো তোমার কি করি। পিহু, খেতে আয়, সব ঠান্ডা হয়ে যাচ্ছে তো। মাসুদ, প্রেম পরেও করা যাবে, আগে খেয়ে নাও। মাহিন ডাকলো। মাসুদ সভ্যতার হাত ছেড়ে থ্রেট করে বলল, খাওয়ার পর বাকি হিসাব মেলাবো। এ কদিন প্রচুর জ্বালিয়েছ, আজ সব কিছু শোধ তুলবো মিস। আমি ছেড়ে দেবো ভেবেছেন? না, তা কেন ভাববো। আমি চাই তুমি আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরো, কখনো ছেড়ে দিও না। এখনই ধরবে নাকি সবার অগোচরে? দাদি কিন্তু ভালো একটা টিপস দিয়েছে, প্রেম জিনিসটা গোপনে করলেই মজা। সভ্যতা হাত ডোলে পড়ল। সভ্যতার গাল লাল হয়ে উঠল, কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। সে দ্রুত নম্রতার পাশে গিয়ে বসল। নম্রতা তৎক্ষণাৎ উঠে মাহিনের পাশে গিয়ে বসে। নম্রতার চেয়ারে মাসুদ এসে বসতেই সভ্যতা দাঁতে দাঁত পিষে বলল, কি খারাপ এরা, অথচ এদের জন্য আমি কত কিছু করেছি। সভ্যতা দাঁতে দাঁত পিষে বসল। মাসুদ সভ্যতার খাবার বেড়ে দিয়ে বলল, নিশ্চিন্তে খাও, খাওয়ার সময় আমি কাউকে বিরক্ত করি না। সভ্যতা খেতে পারছে না। সবাই হাসি তামাশা করছে। মাসুদকে বাবা মায়ের যত্ন নিতে দেখে সভ্যতার ডাক কমে গেল। এফাস কেঁদে উঠল। সভ্যতার বাদে বাকি সবাই ভাত মেখে ফেলেছে, তাই সভ্যতা উঠে বলল, ওকে আমি কোলে নিচ্ছি, তোমরা সবাই খাও। রাবিয়া কিছু বলতে যাবেন তার আগেই প্রীতি বলল। মাসুদ চোখ রাঙালো। তুই আগে নিজের খাওয়া শেষ কর, কেন বারবার আমার কাজে নজর দিচ্ছিস?
মাসুদ বিরক্তি নিয়ে বলল, এই মেয়েটা প্রচুর কথা বলে। ফাইয়াজ, বউকে কেমন শাসন করো, এখনো সোজা করতে পারলে না? সভ্যতা চেঁচালো, ভাইয়াকে কি পরামর্শ দিচ্ছেন আপনি? বউকে কি করে সোজা করতে হয়? আপনি মনে হয় না এই পরামর্শ আপনার মনে হয় না এই পরামর্শ আপনার বেশি প্রয়োজন? মাসুদ ঢোক গিলে বলল, না, আমি এমন পরামর্শ কেন দেব? প্রীতি কি করবি বলছিলি, যা কর। এখনো বসে আছিস কেন? ওট ওট। প্রীতি সভ্যতাকে খাইয়ে দিচ্ছে। সভ্যতা মুচকি হাসে। প্রীতি খাওয়ানোর ফাঁকে জিজ্ঞেস করলো। সভ্যতা কিছু বলতে পারলো না। প্রীতিই বলতে থাকে, এই মুহূর্তে ভালোবাসি কিনা জানি না, তবে ভবিষ্যতে ভালোবাসবো আপু। সভ্যতা হেসে ফেলল। ফায়াজ ডাকতেই প্রীতি উঠে যায়। মাসুদ প্রীতিকে ডেকে কিছু জিজ্ঞেস করছে। প্রীতি উত্তর দিতেই সে তৎক্ষণাৎ সভ্যতার দিকে তাকালো। পরপরই মহিব ও মৌসি ভাবির রসিকতায় হেসে উঠল। সভ্যতা মাসুদের সেই হাস্য উজ্জ্বল চেহারা অবলোকন করতে ব্যস্ত। মাসুদ হঠাৎ সভ্যতার দিকে তাকিয়ে চোখ মারল। সভ্যতা সেটা দেখে কপট রাগ দেখানোর ভান করে মুখ ফিরিয়ে নেয়। পরক্ষণেই মাসুদের দিকে তাকিয়ে মৃদু হাসে। মনে মনে বলে, ধন্যবাদ অনাকাঙ্ক্ষিত অতিথি, আমার জীবনে আসার জন্য, আমাকে এতটা ভালোবাসার জন্য, এত সুন্দর একটা পরিবার দেওয়ার জন্য, আমার সকল ইচ্ছা শখ পূরণ করার দায়িত্ব নেওয়ার জন্য। জানি না আপনি যেমন চান আমি আপনাকে সেভাবে ভালোবাসতে পারবো কিনা, তবে আপ্রাণ চেষ্টা করব। মাসুদ সভ্যতার পাশে এসে ছাদের কার্নিশে হেলান দিয়ে দাঁড়ালো। সভ্যতা খানিকটা দূরে সরে গেল। মাসুদ সেটা খেয়াল করে সভ্যতার দিকে সরে যায়। সভ্যতা আবার সরে গেলে মাসুদ চিন্তিত কণ্ঠে প্রশ্ন করলো, রাগ করেছো নাকি? করলে কি রাগ ভাঙাতে হবে। কিভাবে ভাঙাবেন? মাসুদ সভ্যতার হাতটি নিজের শক্তপোক্ত হাতের মুঠোয় ভরে বলল, ভালোবেসে। কি? সেটা তো সবসময়ই বাসবেন, কিন্তু রাগ ভাঙাতে হলে যা চাই তাই দিতে হবে। চাও? রাতের শহর দেখতে চাই, দেখাতে পারবেন? কেন নয়, চলো। মাসুদ সভ্যতাকে নিয়ে বেরিয়ে যাচ্ছে। সবাই জিজ্ঞেস করলো ওরা কোথায় যাচ্ছে। মাসুদ উত্তরে বলে, তার প্রাণের অভিমান ভাঙাতে। সভ্যতা হাসছে। পেছন থেকেও সবাই হেসে উঠল উত্তর শুনে। বাড়ি থেকে বের হয়ে মাসুদের বাইকে চেপে বসলো সভ্যতা। ঠান্ডা হাওয়ার মাধ্যম গতিতে চলছে বাইক। সভ্যতা এতক্ষণ কিছুটা দূরত্বে বসেছিল। এবার সে মাসুদের কাঁধে হাত রাখে। মাসুদ সভ্যতার স্পর্শের অর্থ বুঝে স্পিড বাড়িয়ে দিল। দূর হতে মেঘের গর্জন ভেসে আসে। কয়েক মুহূর্ত যেতে না যেতেই মুষলধারায় বৃষ্টি শুরু হলো। সভ্যতার হাতের বন্ধন দৃঢ় হয়। মাসুদের বাইকের স্পিড কমে আসে। সে স্মিত হাসে প্রশ্ন করে, ভয় করছে কেন? অ্যাডভান্টেজ নিতে পারি। আমি জানি আপনি অ্যাডভান্টেজ নেওয়ার মতো মানুষ নন, তাই ভয় দেখানোর চেষ্টা করে লাভ নেই। আর কি জানো? এখন ভিজতে ভালো লাগছে, কিন্তু একটু পরে জ্বর আসবে। তাহলে ফিরে যাই। সভ্যতা মলিন স্বরে বলল, ভিজতে চাও? যদি বলি চাই, তাহলেই চাওয়াও পূরণ হবে। একবার চেয়ে দেখো। জ্বর আসলে আমার পড়ার ক্ষতি হবে, অসুস্থ হয়ে পড়ে থাকতে হবে বিছানায়, রেজাল্ট খারাপ হলে সবাই কষ্ট পাবে। কিচ্ছু হবে না, আমি আছি তো। সেবা শুশ্রূষা করে সুস্থ করার দায়িত্ব না হয় আমি নেব। সভ্যতা আরেকটু কঠিন ভাব নিয়ে বলল, শুধু সুস্থ হলে তো হবে না, সামনেই পরীক্ষা। আমি শিক্ষক হিসেবেও খারাপ নই। মজা। সভ্যতা ফিক করে হেসে দিল। মাসুদ সভ্যতার হাসির কারণ বুঝতে পারল না। কিছু জিজ্ঞেস করার আগেই অনুভব করলো সভ্যতা পেছন থেকে ওকে জড়িয়ে ধরেছে। ঘটনার আকস্মিকতায় বাকরুদ্ধ হয়ে পড়ে মাসুদ। সভ্যতা মাসুদের পিঠে গাল ঠেকিয়ে বলল, মাত্রই আপনার প্রেমে পড়ে গেলাম। বিয়ের আগে এইসব ইন্টিমেসি আমার পছন্দ না, তবে আজ ব্যতিক্রম কিছু হলো, তাই অতি সত্বর বিয়ের ব্যবস্থা করুন। আমি যদি আপনাদের বাড়িতে সারা জীবনের জন্য থাকার সিদ্ধান্ত নিতে পারি, আপনি পরীক্ষা শেষ হওয়া অবধি আমাদের বাড়িতে থাকতে পারবেন না। মাসখানেক ঘর জামাই হয়ে থাকলে তেমন সমস্যা হবে না। আগামী শুক্রবার চলুন, শুভ কাজটা দ্রুত সেরে ফেলি। মাসুদ হতবিহ্বল চোখে তাকিয়ে বলল, মজা করছো? না, এমন সিরিয়াস ম্যাটার নিয়ে মজা করব কেন? আপনার মতো
জড়াজড়ি করার অভ্যেস আছে, কিন্তু আমার নেই। আমি একবার যাকে ধরি তাকে কখনো ছাড়ি না। আজ আবেগের বশে জড়িয়ে ধরলাম, এই ভুলের খেসারত তো দিতেই হবে। মাসুদ চেহারায় কাঠিন্য ভাব বজায় রেখে সভ্যতার কথা তার বিশ্বাস হচ্ছে না। একটু আগেই সভ্যতা প্রীতিকে বলেছে সে মাসুদকে এই মুহূর্তে ভালোবাসে কিনা জানে না, তাহলে হঠাৎ প্রেমে পড়ার কারণ কি? সভ্যতা প্রেমে পড়লেও স্বীকার করার মেয়ে নয়। মাসুদের কি কোনো ভুল হয়েছে তাই সভ্যতা এভাবে কথা বলছে? সভ্যতা বাইক থামাতে বলল। মাসুদ বাইক থামাতে এসে রেবে যায়। মাসুদের দিকে সন্দিগ্ধ চোখে তাকিয়ে বলে, আপনি বিশ্বাস করতে পারছেন না তাই না? কি করলে বিশ্বাস করবেন আমি আপনাকে ভালোবাসতে শুরু করেছি? 2-4টা চুমু খেয়ে নেব? যাকে তাকে চুমু খাওয়া যায় না, তাই নিঃসন্দেহে এটি একটি গুরুত্বপূর্ণ স্টেপ। এরপর সন্দেহের কোনো অবকাশ থাকবে না। কিন্তু এমন খোলামেলা পরিবেশে চুমুর ব্যাপারটা বেশ অস্বস্তিকর। তাহলে আর কি করা যায় বলুন তো? শর্টকাটে বলুন। 2 দিনের মধ্যে এমন কি করলে মেনে নিবেন যে আমি সত্যি বলছি? মাসুদ সভ্যতার রসিকতাকে একপাশে রেখে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করে। হঠাৎ প্রেমে পড়লে কেন? সভ্যতা চোখ ছোট ছোট করে বলল, ট্রাস্ট মি, আমার এই মাত্র পরিপূর্ণভাবে বিশ্বাস হলো। আপনার চরিত্র সাদা কাগজের মতো, একটা দাগও নেই। এমন সুযোগ যে লুফে নিল না, তার চরিত্রে দাগ থাকতেই পারে না। এবার আসি কেন প্রেমে পড়লাম। উত্তর হচ্ছে আপনার যত্ন, ভালোবাসা, আমাকে সহ্য করার ক্ষমতা, আমার সব শখ পূরণ করার একটা মোক্ষম উপায় আপনি। আপনাকে বিয়ে করলে আমি যা যা চাইবো সব পাবো, কিন্তু আমাকে কিছুটা স্বার্থপর মনে হতে পারে, কিন্তু এসব সত্য। যদি কিছু দিতে না পারি তখন আমাকে ছেড়ে দিবে? আমার আগের কথাটা ভুলে গেলেন নাকি? বলেছি না আমি একবার যাকে ধরি তাকে ছাড়ি না। প্রেমে পড়ার কারণ হয়তো এইগুলো, কিন্তু জড়িয়ে ধরার পর এইসব বাদ। নাও আই জাস্ট নিড ইউ, ইউর অ্যাটেনশন, ইউর লাভ অ্যান্ড ওয়ানা স্টে উইথ ইউ আনটিল মাই ডেথ। মাসুদের চোখে পানি চলে আসে। সভ্যতা এগিয়ে এসে মাসুদের চেহারায় হাত বুলিয়ে চোখের পানি মুছে বলে, সবসময় কাঁদেন কেন? আমার ভালো লাগে না আপনাকে এভাবে কাঁদতে দেখলে। আপনার অকারণে কাঁদার অনুমতি নেই। আজকের পর থেকে আমি যখন কাঁদাতে চাইবো শুধু তখনই কাঁদবেন। এই মুহূর্তে আপনার হাসি দেখতে চাই। তার আগে সভ্যতা হাতের আংটি খুলে মাসুদের হাতে দিয়ে বলল, একা একা পড়েছিলাম, এখন চটপট প্রপোজ করে এটা পরিয়ে দিন। আমি কি ফেলনা নাকি যে প্রপোজ ছাড়াই প্রপোজাল রিং পরে বসে থাকবো? মাসুদ কিছু বলতে পারল না। সভ্যতাকে জড়িয়ে ধরে নিঃশব্দে কেঁদে উঠল। সভ্যতার চোখেও পানি। অবশেষে সভ্যতা বলেই ফেলল যা সে এতদিন ধরে বলতে চাচ্ছিল। সভ্যতাকে ছেড়ে মাসুদ চোখ মুছে হাঁটু গেড়ে বসল। সভ্যতা মুচকি হেসে হাত বাড়িয়ে দেয়। মাসুদ বিনা বাক্যে আংটি পরিয়ে দিল সভ্যতার আঙ্গুলে। বৃষ্টির বেগ বাড়ছে। মাসুদ শার্টের ওপর থাকা ব্লেজার খুলে সভ্যতার গায়ে জড়িয়ে দিল। সভ্যতা আজ বিরোধ করল না। বাইকে উঠে পড়ে দুজন। সভ্যতা পুনরায় মাথা রাখে মাসুদের পিঠে, দুহাত সামনে এনে জড়িয়ে ধরে মাসুদকে। মাসুদ মৃদু হেসে বাইক স্টার্ট দিল। দ্রুত বাড়ি ফিরতে হবে। সবাইকে জানাতে হবে বিয়েটা পরীক্ষার পর নয়, আগামীকাল হতে চলেছে।